ভাবে পড়ানোর ট্রাই করব, যেভাবে কোয়েশ্চেনগুলো এখানে এসেছে সেইভাবে আমরা পড়ানোর ট্রাই করব। এবং এই তড়িৎ রসায়ন থেকে প্রতি বছর দেখা যায় কি যে কোনো বোর্ডে 2টা সিকিউ চলে আসে এখান থেকে। এবং এই সিকিউ গুলো অনেক সহজ হয় এবং তুলনামূলক যদি বলা হয় যে রসায়নের কোন চ্যাপ্টার গুলো সহজ, আমি বলবো যে তড়িৎ রসায়ন। কারণ কি, তুমি খুব সংখ্যক অল্প কিছু থিওরি পড়ে বা অল্প কিছু পড়ে তুমি হচ্ছে কি এখান থেকে খুব সহজে আনসার করতে পারবা। তাহলে তুমি কেন এই চ্যাপ্টারটা স্কিপ করবা? এবং আমরা এই সহজ জিনিসটাকে অনেক সময় স্কিপ করি, না জানি এখানে চ্যাপ্টারটা কঠিন হয়, শেষের চ্যাপ্টার দেখে আমরা পড়ি না অনেক সময়। হ্যাঁ, প্রথম চ্যাপ্টার গুলো নিয়ে আমরা সবসময় বেশি হচ্ছে গিয়ে লাফাই, যেটাকে বলে আসলে। তো এই তড়িৎ রসায়নের ভিতরে আমরা বেসিকও পড়বো, এমসিকিউ সলভ করবো, সবকিছু সলভ করবো। তো তড়িৎ রসায়নের ভিতরে আমরা যদি দেখি যে পদার্থ পদার্থ আসলে কয় ধরনের হয়, যদি তড়িৎ রসায়নের কথা চিন্তা করি, সেটা হচ্ছে গিয়ে 2 ধরনের। একটা হচ্ছে পরিবাহী, একটা হচ্ছে অপরিবাহী। একটা হচ্ছে কি ভাই পরিবাহী, আর একটা হচ্ছে গিয়ে অপরিবাহী। এই পরিবাহীর ভিতরে আবার পার্ট রয়েছে। এই পরিবাহীর ভিতরে কি পার্ট রয়েছে ভাই দেখো, একটা হচ্ছে ধাতব পরিবাহী আর একটা হচ্ছে অধাতব, অর্থাৎ তড়িৎ বিশ্লেষ্য। এখন এই ধাতব পরিবাহী মানে কি? যেগুলো বিদ্যুৎ পরিবহন করতে পারে। ওকে, এতটুকু সহজ কথা মনে রাখো। আর অধাতব মানে কি বা তড়িৎ বিশ্লেষ্য মানে কি? এই অধাতুর মাধ্যমে যেভাবে হচ্ছে গিয়ে বিদ্যুৎটা হয়তো বা পরিবহন হতে পারে, কম পরিবহন হয়, এই জিনিসটা আসলে হচ্ছে গিয়ে অধাতব পরিবাহীর ভিতরে হতে পারে। তো এখন এইটার ভিতরে যদি যাই, যে ধাতব পরিবাহীর ভিতরে আমরা যদি একটু দেখার ট্রাই করি, যে এখানে বিভিন্ন হচ্ছে গিয়ে সুপরিবাহী, অর্ধ পরিবাহী জিনিসগুলো আমাদের এখানে রয়েছে এবং এইগুলো থেকে এমসিকিউ অনেকবার এসেছে। ওকে, এইগুলো থেকে অনেকবার এমসিকিউ এসেছে। কিভাবে এসেছে দেখো, তোমাকে বলবে নিচের কোনটি সুপরিবাহী, এবং তোমাকে মনে রাখা লাগবে কপার, অ্যালুমিনিয়াম, এখানে জিঙ্ক রয়েছে, আয়রন রয়েছে, সিলভার রয়েছে, মার্কারি এবং গ্রাফাইট। এবং এইটা পরীক্ষা অনেকবার এসেছে, এই মার্কারি এবং গ্রাফাইট। এই মার্কারি এবং গ্রাফাইট কিভাবে পরীক্ষায় আসছে, যে নিচের কোন তরল ধাতুটি বিদ্যুৎ পরিবাহী। তার মানে এইখানে একমাত্র তরল ধাতু হচ্ছে গিয়ে মার্কারি। তাহলে Hg, এটাকে বলা হয় মার্কারি, যেটা হচ্ছে কি বিদ্যুৎ পরিবহন করে থাকে। এবং সেটা কি, সেটা বিদ্যুৎ সুপরিবাহী, অর্থাৎ অর্ধ পরিবাহীও না। আর একটা আসবে গ্রাফাইট। এই গ্রাফাইট নিয়ে আমরা পড়াবো। এই গ্রাফাইট হচ্ছে গিয়ে sp2 সংকরায়ন দেয়। কি, sp2 সংকরায়ন দেয়। এবং এই গ্রাফাইটটা কি করে থাকে, বিদ্যুৎ পরিবহন করে থাকে। ওকে, ওকে, সবাই একটু মেনশন দিয়ে দাও, সবাই একটু মেনশন দিয়ে দাও। সবাই ক্লাসে থাকবা আজকে, সবাই প্রতিজ্ঞাবদ্ধ করো ক্লাসে থাকবা, রেগুলার ক্লাস করবা। আজকের পর থেকে এই চ্যাপ্টারে তোমাদের কোনো ভয় থাকবে না, প্রতিটা চ্যাপ্টার করাবো, বেসিক থেকে শুরু করে বিল্ড আপ করবো, কোয়েশ্চেন সলভ করাবো। ওকে, এরপরে দেখো অর্ধ পরিবাহী যে জায়গাটা আছে, আমরা এটা মনে রাখবো কিভাবে। আমাদের অর্ধ পরিবাহী হচ্ছে গিয়ে 6টা। এটা আমরা মনে রাখতে পারি, জি স্যার আসেন সাবধানে টুলে বসেন। জি স্যার আসেন সাবধানে টুলে বসেন। এটা আমরা কিভাবে মনে রাখতে পারি? জি স্যার মানে কি, জিতে হচ্ছে গিয়ে জার্মানিয়াম, স্যার এটা তো আমরা কি মনে রাখতে পারি? ওকে, একটু ওয়েট করো। ওকে, স্যার স্যার দ্বারা আমরা মনে রাখতে পারি সিলিকন। হ্যাঁ, আসেন আসেন দ্বারা আর্সেনিক, সাবধানে দ্বারা মনে রাখতে পারি অ্যান্টিমনি, টুলে মানে কি টেলুরিয়াম, বসেন মানে কি ব্রোন। আমরা এইভাবে মনে রাখতে পারি। ওকে, আশা করি এই জায়গাটা ক্লিয়ার। ক্লিয়ার কিনা বলো তো? ক্লিয়ার কিনা? ওকে, তো এখন তারপরে দেখো, এটা তো আমরা পারলাম। তার মানে আসবে নিচের কোনগুলো অর্ধ পরিবাহী। হ্যাঁ, তোমাকে অপশনে সিলিকন দিতে পারে, জার্মেনিয়াম দিতে পারে, যে কোনো কিছু দিতে পারে। এখান থেকে মেডিকেল কোয়েশ্চেন হয়েছে 2বার। মেডিকেলে কোয়েশ্চেন আসছে 2বার। একবার মেডিকেলে 13 এবং 14 সেশনে এসেছিল যে নিচের কোনটি অর্ধ পরিবাহী। অপশনে ছিল আর্সেনিক। হ্যাঁ, অপশনে ছিল আর্সেনিক এবং বাকিগুলো অন্যগুলো মিক্স করে দিয়েছিল। ওকে, তার মানে তোমাকে আর্সেনিক যে হচ্ছে অর্ধ পরিবাহী সেটাও তোমাকে জানা লাগবে। তো এরপরে দেখো, আমরা যদি যাই তড়িৎ অপরিবাহী কোনগুলো, যেগুলো বিদ্যুৎ পরিবহনই করে না, হ্যাঁ সেগুলো কোনগুলো। দেখো এখান থেকে খুব ইম্পর্টেন্ট, ভার্সিটি অ্যাডমিশনের জন্য, বোর্ড পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। কি, এখানে মিথানল, হ্যাঁ ইথানল যেগুলো রয়েছে সেগুলো অপরিবাহী, বিদ্যুৎ পরিবহন করে না। তারপর এটা কিসের সংকেত? এটা হচ্ছে গ্লুকোজের সংকেত। মানে গ্লুকোজও কি করে না, বিদ্যুৎ পরিবহন করে না। এই যে এইটা কিসের সংকেত? C12H22 এটা হচ্ছে কি চিনির সংকেত বা সুক্রোজ যেটাকে বলা হয়, সেটাও কি করে না, বিদ্যুৎ পরিবহন করে না। CH এটা কিসের সংকেত? এটা হচ্ছে ক্লোরোফর্ম। ক্লোরোফর্ম ক্লোরোফর্ম এই ক্লোরোফর্ম কি করে না, বিদ্যুৎ পরিবহন করে না। তবে কার্বন টেট্রাক্লোরাইড এটাও বিদ্যুৎ পরিবহন করে না। এবং কাঠ রয়েছে, কাঁচ রয়েছে, তার পিনতেল রয়েছে, এগুলো বিদ্যুৎ পরিবহন করে না।
এখান থেকেও কোয়েশ্চেন এসেছে মেডিকেলে। তো আমরা এই জায়গাগুলোতে ফোকাস কেন করতেছি, আমাদের ব্যাচে যারা রয়েছে বা আমাদের সাথে যারা ক্লাস করতেছো এরা হচ্ছে অনেকে মেডিকেল পরীক্ষা দিবা, ভার্সিটি পরীক্ষা দিবা, যেন তোমাদের এই জায়গাগুলোতে ঘাটতি না থাকে, সেই জন্য আমরা এই জিনিসগুলো দেখাচ্ছি। এরপরে কি রয়েছে, অধাতব তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী। এখন এর ভিতরে কি রয়েছে, কথাটা পাচ্ছি তড়িৎ বিশ্লেষ্য। এই তড়িৎ বিশ্লেষ্য কথাটা মাথায় আসলে তোমার মনে রাখতে হবে এইখানে কি বিষয় নিয়ে কথা হচ্ছে। এই তড়িৎ বিশ্লেষ্য একমাত্র লবণ, ক্ষার, মৃদু অ্যাসিড, সবল অ্যাসিড এগুলোর ক্ষেত্রে হয়। তাহলে তুমি এখান থেকে কি মনে রাখতে পারো, দেখো তড়িৎ বিশ্লেষ্য তিন ধরনের হয়, একটা হচ্ছে সবল তড়িৎ বিশ্লেষ্য, একটা হচ্ছে দুর্বল তড়িৎ বিশ্লেষ্য, আর একটা হচ্ছে অবিশ্লেষ্য, যেটা হচ্ছে কি এক ধরনের অপরিবাহী। মনে রাখতে পারি, তার মানে আমাদের এটা পড়া হয়ে গেছে। ওকে ওকে, সমস্যা থাকলে বলবা, সমস্যা থাকলে বলবা। আপ ডাউন করিও না, যারা ক্লাসে আসো ক্লাসে থাকো। এখন পর্যন্ত সবাই মাত্র বেসিক পড়াচ্ছি, তো অনেক পড়া বাকি আছে আমাদের। হ্যাঁ, নোট করবা, সবার নোট দেখতে চাই। এবং সমস্ত লবণ, সমস্ত লবণ কোনগুলো, সবল যেগুলো, হ্যাঁ সমস্ত লবণ কোনগুলো, সোডিয়াম ক্লোরাইড, কপার সালফেট, হ্যাঁ তারপর যত তীব্র অ্যাসিড আছে, যত তীব্র অ্যাসিড আছে সব হচ্ছে গিয়ে সবল তড়িৎ বিশ্লেষ্য। যত তীব্র ক্ষার আছে সব সবল তড়িৎ বিশ্লেষ্য। যত আয়নিক যৌগ আছে তারাও কি সবল তড়িৎ বিশ্লেষ্য। যেমন উদাহরণ সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড, সালফিউরিক অ্যাসিড, হাইড্রোক্লোরাইড, এগুলো সবল অ্যাসিড এবং ক্ষার। তাই তার মানে আমাদেরকে বুঝতে হবে যে যত তীব্র অ্যাসিড আছে, যত তীব্র ক্ষার আছে সবগুলি সবল তড়িৎ বিশ্লেষ্য। তাহলে দুর্বল তড়িৎ বিশ্লেষ্য কোনগুলো, যেগুলো দুর্বল অ্যাসিড, দুর্বল ক্ষার বা মৃদু ক্ষার, হ্যাঁ যেমন হচ্ছে গিয়ে CH3COOH, H3PO4, হ্যাঁ ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, হ্যাঁ হাইড্রোকার্বন, এগুলো সব কি দুর্বল অ্যাসিড এবং দুর্বল ক্ষার। তার মানে আমরা এই চারটা ক্লিয়ার কিনা আসলে বলতো, যে পদার্থ থেকে তড়িৎ পরিবাহী কিরকম হয়, তড়িৎ অপরিবাহী কিরকম হয়, হ্যাঁ এই চারটা ফুল ক্লিয়ার কিনা। সাইফুর রহমান, ইনশাআল্লাহ ভাইয়া। ওকে, ফুল ক্লিয়ার কিনা বলো তো, একটু একটু বলো, আমাদের কমেন্ট দেখি, বলো, কমেন্ট করো, কমেন্ট করো, কমেন্ট করো। ওকে, ইসরাত জাহান, আইসা মনি, ক্লিয়ার 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 ক্লিয়ার। ভাই একটু শেয়ার করে দাও তো সবাই, একটু একটু যারা করো না একটু শেয়ার করে দাও তো। হ্যাঁ, গায়ের ভিতর থেকে একটু আলসে ভাব সরাও। নাইম ইসলাম, ক্লিয়ার। ওকে, নোট করতেছো কে কে, নোট করতেছো কে কে? হ্যাঁ, তোমরা যারা ক্লাস করতে পারতেছো না, এই ক্লাসটাই ইউটিউবে আপলোড হয়ে যাবে, তখন তোমরা করে নিও। হ্যাঁ, ত্রিপল বন পাঠশালা লিখে সার্চ দিলে চলে আসবে। আবার হচ্ছে গিয়ে আমাদের পেজে হচ্ছে গিয়ে লিঙ্ক দেওয়া আছে, তোমরা সেখান থেকে চাইলেও আমাদের ইউটিউবে যুক্ত হতে পারো। ইউটিউব থেকেও ক্লাসটা করে নিতে পারবা, সমস্যা নাই। যাদের কারেন্ট নাই তারা হচ্ছে গিয়ে করে নিতে পারবা। ওকে ওকে, থ্যাংক ইউ ভাইয়া। গ্রুপে আবার একবার দিয়ে দাও তো ইসরাত জাহান, বা যে কোনো একজন গ্রুপে, আবার দুইটা গ্রুপে লিঙ্ক দিয়ে দাও। ওকে সাকিব ভাই, সাকিবা হচ্ছে গিয়ে খুব অ্যাক্টিভ স্টুডেন্ট। ওকে রিয়াদ ভাইয়া, রিয়াদ ভাইয়া তোমাদের সাথে আছে। রিয়াদ ভাইয়া অনেক হচ্ছে গিয়ে কষ্ট করতেছে, যাই হোক ভাইয়া কষ্ট করেন, সমস্যা নাই। ওকে, চলো আমরা পরবর্তী পার্টে যাব। কেমন, আমরা বেসিক বিল্ড আপ করবো, যেন প্রশ্ন দেখলে আমরা চিনতে পারি, সেই জায়গাটা আগে ক্লিয়ার করবো, তারপর আমরা প্রশ্ন সলভ করবো। কেমন, আগে প্রশ্ন দেখে চিনতে হবে। আমার ক্লাসটা আমি এমন ভাবে করানোর ট্রাই করবো যেন বেসিকেও ঘাটতি না থাকে। যতটুকু বেসিক পড়ানো দরকার আমি ততটুকু পড়িয়ে দেবো, সমস্যা নাই। ওকে, তারপর তোমাদের জন্য বায়োলজি ক্লাসও ধামাকা থাকবে, বুঝছো, স্পেশাল কিছু থিওরি থাকবে, পড়াবো। ওকে ওকে, হ্যাঁ ভাইয়া সিকিউ পড়াবো। ওকে, আচ্ছা এখন আমরা পড়বো তড়িৎ কোষ। এই তড়িৎ কোষ মানে কি আসলে, তড়িৎ কোষ দুই ধরনের হয়। তড়িৎ কোষ কয় ধরনের হয়, তড়িৎ কোষ হচ্ছে গিয়ে দুই ধরনের হয়। তড়িৎ কোষ, তড়িৎ কোষ, তড়িৎ কোষ দুই ধরনের হয়। একটা কি, একটা হচ্ছে গিয়ে তড়িৎ রাসায়নিক কোষ। এটা কিন্তু প্রশ্ন থাকবে, সিকিউতে চিত্রতে দেখবা এরকম প্রশ্ন দেওয়া থাকবে, আমাদের কিন্তু ধরতে হবে, একবারে বেসিক বিল্ড আপ করে দেবে এখান থেকে, এই কোর্স নিয়ে যত সমস্যা তোমাদের হয় আসলে। আরেকটা হচ্ছে গিয়ে তড়িৎ বিশ্লেষ্য কোষ, তড়িৎ বিশ্লেষ্য কোষ। ওকে, তড়িৎ বিশ্লেষ্য কোষ। এখন এই তড়িৎ কোষ মানে কি, অর্থাৎ যেখানে হচ্ছে গিয়ে তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয় এবং রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়, যেখানে হয় তাকে বলা হচ্ছে তড়িৎ কোষ। তার মানে এই তড়িৎ কোষের ভিতরে দুইটা পার্ট, একটা হচ্ছে তড়িৎ রাসায়নিক কোষ আর একটা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য কোষ। ওকে,
তো এখন এই জায়গাটা থেকে আমরা যদি দেখতে চাই তড়িৎ রাসায়নিক কোষ মানে কি, দেখো কথার ভিতরে আছে রাসায়নিক, মানে এই রাসায়নিক থেকে তড়িৎ উৎপন্ন করবে। তার মানে রাসায়নিক কোষ কি করবে, রাসায়নিক কোষ তড়িতে রূপান্তরিত হবে। ওকে, আর তড়িৎ বিশ্লেষ্য কোষ কি করবে, এই তড়িৎ থেকে রাসায়নিকে বিশ্লেষিত হবে। ওকে, আশা করি ক্লিয়ার। তো এই ব্যাপারটা, তো এখন এই যে এই কথাটা বললাম, কথাটা বলার মানে কি আসলে, মানেটা হচ্ছে গিয়ে তুমি একটু দেখো, লক্ষ্য করো, রাসায়নিক শক্তি কিসে বিশ্লেষণ হচ্ছে, তড়িতে। তার মানে এর জন্য একটা চার্ট আমাদের লাগবে, বোঝা লাগবে আসলে বিষয়টা কি এখানে। তো আমরা এখন তড়িৎ রাসায়নিক কোষটা আসলে দেখব কেমন হয় দেখতে। ওকে, এখান থেকে এমসিকিউ আসে, প্রশ্ন আসে, সবগুলোই দেখব। তো এখন তোমরা যদি একটু লক্ষ্য করো যে আমরা দেখব তড়িৎ রাসায়নিক কোষ দেখব। এই তড়িৎ রাসায়নিক কোষটা কিরকম, চলো একটু এঁকে দেখি। তুমি কি করবা, সুন্দর করে হচ্ছে গিয়ে একটা পাত্র আঁকবা। আঁকার পরে এর ভিতরে এটা হচ্ছে গিয়ে একটা কাঁচের পাত্র নিবা। কিসের পাত্র নিবা, একটা কাঁচের পাত্র নিবা। এই কাঁচের পাত্র নেওয়ার পরে তুমি এই জায়গায় ইলেকট্রোড নিবা। আমরা উপরের দিকে একটু মুছে ফেলি, হ্যাঁ, আমরা তড়িৎ রাসায়নিক কোষ দেখতেছি, তড়িৎ রাসায়নিক কোষ দেখতেছি। এখন এই জায়গাটা থেকে তুমি কি করবা, এটা কি বলা হয়, আর এটা কি বলা হয়, এটাকে বলা হয় কাঁচ পাত্র। কি পাত্র, কাঁচ পাত্র। আর এইখানে কিছু ইলেকট্রোলাইট থাকবে, কি থাকবে, ইলেকট্রোলাইট থাকবে বা জলীয় দ্রবণ থাকবে, বলা হচ্ছে ইলেকট্রোলাইট থাকে। এখন এই ইলেকট্রোলাইটে কি থাকবে জানো, এইরকম একটা দণ্ড, থাকবে, আর এখানে একটা দণ্ড থাকবে, এইখানে একটা দণ্ড থাকবে। ওকে, ওয়ালাইকুম আসসালাম, আমাদের এই যে প্রিয় স্টুডেন্ট চলে আসছে, সানজিদা ইয়াসমিন। ওকে, সমস্যা নেই, ক্লাস করো, এখান থেকে করো, সমস্যা নেই। ওকে, এটা কি, এটা হচ্ছে যে ধাতব দণ্ড। কি বলা হয় এটাকে বলা হয়, নামগুলো ইম্পর্টেন্ট কিন্তু খুব ভালো করে শিখে রাখো। ধাতব দণ্ড, এটাকে বলা হয় ধাতব দণ্ড। তাহলে আমি কি করলাম, একটা কাঁচ পাত্র নিলাম, কাঁচ পাত্রের ভিতরে আমরা ইলেকট্রোলাইট নিলাম, হ্যাঁ, দুইটা ইলেকট্রোলাইট নিলাম, এবং এর ভিতরে গ্রাফাইট দণ্ড, যেটাকে বলা হয় ধাতব দণ্ড, এটা নাম হচ্ছে কি গ্রাফাইট দণ্ড। হ্যাঁ, তো আমরা কি করলাম, এখানে যুক্ত করে নিলাম। এরপরে তুমি কি করবা, এইখানে একটা অ্যামিটার যুক্ত করে দিবা, বা গ্যালভানোমিটার যেটা যুক্ত করে দিবা। ওই যে অনেক সময় নাম শুনছো না, ডেনিয়েল কোষ বা গ্যালভানোমিটার, হ্যাঁ, সেটা কিন্তু আঁকতেছি আমরা আসলে। এটা ব্যাপারটা হচ্ছে কি, এটা কিন্তু সেই কোষ, সেই দিকে বুঝতে পারবা। যাই হোক, এরপরে আমরা কি করবো, এর সাথে যুক্ত করে দিলাম। বেশ ভালো কথা, যুক্ত করলাম। এখন এই জায়গাগুলোতে যে জিনিসগুলো ঘটছে, সেই জিনিসগুলো একটু আমরা রিয়েলাইজ করার চেষ্টা করি। হ্যাঁ, এটার নাম হচ্ছে গিয়ে ধাতব দণ্ড, এটার নাম হচ্ছে গিয়ে একটা গ্রাফাইট দণ্ড, বা হচ্ছে গিয়ে ইলেকট্রোড। হ্যাঁ, এটাকে বলতে পারি ইলেকট্রোড, আর এটার নাম হচ্ছে কি ইলেকট্রোড। কেমন, এখন এই জায়গাটা আসলে ঘটনাটা কি ঘটবে, এখন তুমি যে ইলেকট্রোলাইট গুলো দেখতেছো, এখানে একটা দ্রবণ থাকে, সেটাকে ধরবা হচ্ছে গিয়ে জিঙ্ক সালফেট। কি সালফেট, জিঙ্ক সালফেট। বেশ ভালো কথা, আমরা জিঙ্ক সালফেট ধরলাম। এখন এখানে একটা অ্যানোড এবং ক্যাথোডের ব্যাপার রয়েছে। দেখো, এই পাশে যেটা থাকবে সেটা হচ্ছে গিয়ে অ্যানোড, সেটাকে ধরবা অ্যানোড, এই পাশে যেটা থাকবে সেটাকে ধরবা ক্যাথোড। ওকে, ধরলাম আমরা। এখন এই অ্যানোড যে দ্রবণটা আছে, এই যে ইলেকট্রোলাইট যেটা আছে, সেটার ভিতরে আমরা জিঙ্ক সালফেটের দ্রবণ নিব। ক্যাথোডের যে দ্রবণ থাকবে তার ভিতরে আমরা কপার সালফেটের দ্রবণ নিব। কেমন, নিলাম। এই নেওয়ার পরে জিঙ্ক সালফেটের দ্রবণ যে পাশে নিছি, তাহলে এটা জিঙ্ক দণ্ড হবে। কপার সালফেটের দ্রবণ যে পাশে নিছি, এটা হচ্ছে গিয়ে কপার দণ্ড হবে। নেওয়ার পরে কি কাজটা ঘটবে এখানে দেখো, এই অ্যানোড মানে কি, তড়িৎ রাসায়নিক কোষে অ্যানোড মানে হচ্ছে গিয়ে নেগেটিভ, ক্যাথোড মানে হচ্ছে গিয়ে পজিটিভ। বুঝছো কিনা, এই এতটুকু ক্লিয়ার কিনা বলো তো, তোমরা এই যে এই অংশটুকু ক্লিয়ার কিনা সেটা বলো, বাকিটা যাবো পরে আমরা। আচ্ছা, এতটুকু ক্লিয়ার কিনা, হ্যাঁ, একটু কমেন্ট করে জানাও এতটুকু ক্লিয়ার কিনা আসলে। একটু ফাস্ট কমেন্ট করো তোমরা, ঘুমাই যেও না, এই কেউ ঘুমাই যাস না, বুঝছিস, কথা আছে।
এইটা পড়াই, কোষগুলো একটু পড়াই, তারপর একটু কথা বলবো, সমস্যা নেই। ওকে ইসরাজান ক্লিয়ার? ওকে ক্লিয়ার। বাকিরা কি ঘুমাও? তাকিবা ক্লিয়ার, আয়েশা ক্লিয়ার? ওকে ভাইয়া, এরপর আমরা কি করবো আসলে দেখো, এই জিঙ্ক সালফেট কি করে জানো? এই জিঙ্ক সালফেট, এই জিঙ্ক যেজন আছে সে কি করার ট্রাই করে, জিঙ্ক কিরকম হয়, জিঙ্ক 2+ আয়ন হয় আমরা জানি। তাহলে এই দ্রবণে দুইটা ইলেকট্রন কি করে, ছেড়ে দেয়। জিঙ্ক সালফেট কি করে, দুইটা ইলেকট্রন ছেড়ে দেয়, কারণ আমরা জানি জিঙ্ক 2+ আয়নে আয়নিত হয়, তাই না? যেহেতু জিঙ্ক সালফেট একটা দ্রবণ পানিতে, তাহলে সে আয়ন হিসেবে আছে, আয়নিক যৌগ হিসেবে আছে। তাহলে এ কি করে, দুইটা ইলেকট্রন ছেড়ে দেয়। যখন সে ইলেকট্রন ছেড়ে দেয় তখন তার কিছু অংশ ক্ষয়প্রাপ্ত হয়, এবং এই যে ক্ষয়প্রাপ্ত হলো দুইটা ইলেকট্রন, তার মানে ছেড়ে দিছে, এই ইলেকট্রন কি করে, এই দিক থেকে এই দিক হয়ে এদিকে যেতে থাকে। এখন যাওয়ার পরে এই যে নেগেটিভ যে পার্ট আছে, দুইটা ইলেকট্রন যাচ্ছে না, কার কাছে যাবে, পজিটিভের কাছে যাবে, ক্যাথোডে চলে আসলো। এখন তাহলে কথা হচ্ছে ভাইয়া, যে তাহলে তার তো যাওয়ার কথা ছিল কপারের কাছে, তাহলে সে কি কপার নিবে না, ওই দুইটা ইলেকট্রন কি কপার নিবে না? হ্যাঁ তাই তো, কিন্তু না ভাইয়া, কপার নিবে না, কারণ আমরা জানি ধাতু কখনো ইলেকট্রন গ্রহণ করতে পারে না। ধাতু কি করতে পারে না, ইলেকট্রন গ্রহণ করতে পারে না। ওকে, পারে না। তো এখন তাহলে কি করবে, এই দুটো ইলেকট্রন কি হবে, দেখো সে কি করবে, সে যেহেতু গ্রহণ করবে না, সে এই দণ্ড হয়ে কি করবে, দ্রবণে চলে আসবে। এখন দ্রবণ, এই দ্রবণের মধ্যে কি আছে, কপার সালফেট। কপার কিভাবে থাকে, আয়ন হিসেবে থাকে না, এরকম কপার 2+, হ্যাঁ কপার 2+ আকারে থাকে। তাহলে কপার কি করবে, যেহেতু তার দুইটা ইলেকট্রনের ঘাটতি আছে দ্রবণের মধ্যে, এই দুইটা ইলেকট্রন সে গ্রহণ করে ফেলবে, অর্থাৎ কপার গ্রহণ করে ফেলবে, কপারে পরিণত হবে। তো তুমি একটু লক্ষ্য করে দেখো তো জিনিসটা কি ঘটছিল। এই পাশে অ্যানোড, অ্যানোডে কি হয়েছিল একটু লক্ষ্য করে, এখানে অ্যানোডে কি ঘটনা ঘটছিল, অ্যানোডে ঘটেছিল যে দুইটা ইলেকট্রন ছেড়ে দিয়েছিল, কে ছেড়ে দিয়েছিল, জিঙ্ক। তার মানে জিঙ্ক কি করেছিল, দুইটা ইলেকট্রন ছেড়ে দিয়েছিল। আমরা জানি অ্যানোডে কি হয়, ইলেকট্রন ছেড়ে দেয়, এটা আমরা ট্রিক শিখাচ্ছি। অ্যানোডে কি হয়, ইলেকট্রন ছেড়ে দেয়, অ্যানোডের জারণ হয়, জারণ মানে কি, ইলেকট্রন ছেড়ে দেয়। তার মানে জিঙ্ক অর্থাৎ দুইটা ইলেকট্রন ছেড়ে দিছে, দেওয়ার ফলে সে কি হয়েছে, জিঙ্ক 2+ আয়ন হয়ে গিয়েছে। ব্যাপারটা এরকম না? এখন যে দুটো ইলেকট্রন ছেড়ে দিয়েছে সেই দুটো ইলেকট্রন কোথায় গিয়েছে, এইখানে চলে আসছে না? যখন এইখানে চলে আসলো, তাহলে সেই ইলেকট্রনটা কে গ্রহণ করলো, কপার 2+ গ্রহণ করছে, তাই না? কপার 2+ ছিল আমার ওখানে আয়নে, সে কি করলো, ওই দুটো ইলেকট্রন চলে আসছে, সেই দুটো ইলেকট্রন সে গ্রহণ করছে, সে গ্রহণ করে কি হয়েছে, কপারে পরিণত হয়েছে। ওকে, তাহলে আমরা দেখলাম এইখানে কি হয়েছে, ক্যাথোড। তাহলে ঘটনাটা ঘটছে কোথায়, এই ঘটনাটা ঘটছে কোথায়, ক্যাথোডে। তাহলে আমরা দিব কি এখানে ক্যাথোড। ওকে, তাহলে এখান থেকে ফাইনালি আমরা যেটা পাই, বিক্রিয়াটা যেটা পাই সেটা কি, সেটা হচ্ছে কি কোষ বিক্রিয়া। এটা কি কোষ বিক্রিয়া পাই। আমরা কিরকম কোষ বিক্রিয়াটা পাই দেখতে, চলো তো দেখে আসি। এখানে আমরা পাচ্ছি কোষ বিক্রিয়া। কোষ বিক্রিয়াটা কিরকম দেখতে, চলো তো। কোষ বিক্রিয়াটা হচ্ছে এইখানে এই দুইটা কাটা যাবে, প্লাস মাইনাস যেটা আছে। এখান থেকে পড়ে এলো জিঙ্ক, লিখলাম জিঙ্ক। এখান থেকে পড়ে এলো কপার 2+, লিখলাম কপার 2+। ওকে, এরপরে কি হবে দেখো তো, এই পাশে কে পড়ে রয়েছে, এই পাশে পড়েছে জিঙ্ক 2+ এবং কপার। ওকে, এটা হচ্ছে কোষ বিক্রিয়া। এই কোষ বিক্রিয়ার পরে আমরা যেটা পাই সেটা হচ্ছে গিয়ে, এখান থেকে আমরা কোষ বিক্রিয়ার পরে তোমরা হয়তো এরকম দেখে থাকা, পরীক্ষা অনেকবার আসছে, কোষ প্রতীকটা কিভাবে নির্ণয় করে সেটাও নির্ণয় করে ফেলি। চলো, কোষ প্রতীকটা কিভাবে নির্ণয় করে। কোষ প্রতীক যেভাবে নির্ণয় করে তা হচ্ছে গিয়ে দেখো, এই জিঙ্ক থেকে হয়েছে কি জিঙ্ক 2+, তাহলে আমরা লিখতে পারি না জিঙ্ক প্লাস জিঙ্ক 2+, জিঙ্ক থেকে জিঙ্ক 2+ হয়েছে। এরপরে তুমি কি করো, মাঝখানে এই দুইটা দাগ দিবে, এটা নাম হচ্ছে কি লবণ সেতু যেটাকে বলা হয়। এবং কপার 2+ থেকে হয়েছে কপার, সেজন্য আমরা দিব কপার 2+ থেকে হয়েছে কপার। এইটা হচ্ছে কি কোষ প্রতীক। হ্যাঁ, এগুলো অনেকবার পরীক্ষা হয়তো বা দেখছো, কিন্তু বুঝতে পারো নাই অনেকে, বা দিতে পারো নাই। তাহলে এইটারই একটা নাম হচ্ছে গিয়ে গ্যালবানিক কোষ, যেটাকে বলা হয় গ্যালবানিক কোষ, বা এটাকে বলা হচ্ছে ডেনিয়েল কোষ। ওকে, আশা করি তোমরা এই তড়িৎ রাসায়নিক কোষ যেটা আছে সম্পূর্ণ ক্লিয়ার, এবং তোমরা দেখলে হয়তো এখন চিনতে পারবা যে কোনটা তড়িৎ রাসায়নিক কোষ। এবং এরপর আরেকটা কাজ থাকে যে এখানে একটা লবণ সেতু দিয়ে দেওয়া হয়, এইরকম একটা লবণ সেতু দিয়ে দেওয়া হয়। ওকে, এটাকে বলা হয় লবণ সেতু। এবং এই লবণ সেতুতে কি কি থাকে, পটাশিয়াম নাইট্রেট থাকতে পারে, পটাশিয়াম ক্লোরাইড থাকতে পারে,
হ্যাঁ, এরকম দ্রবণগুলো থাকতে পারে, সমস্যা নেই। তার মানে আশা করি তোমরা তড়িৎ রাসায়নিক কোষটা খুব ভালোভাবে বুঝতে পারছো, এবং বুঝতে পারছো কিনা একটু আমাকে কমেন্ট করে জানাও। বুঝতে পারছো কিনা পোলাপাইন, বুঝতে পারছিস কিনা বল। মাহবুব ইসলাম, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ভালো আছি। কোষ প্রতীকের আরেক নাম গ্যালভানিক কোষ না ভাইয়া? এই যে যে কোষটা দেখাচ্ছি না, তড়িৎ রাসায়নিক কোষের আরেকটা নাম হচ্ছে কি গ্যালভানিক কোষ। তড়িৎ রাসায়নিক কোষের আরেকটা নাম হচ্ছে কি ডেনিয়েল কোষ। বুঝছো? তোমাকে কনফিউশনে ফেলাবে এই জায়গা থেকে, সেজন্য ক্লিয়ার করে দিলাম। ওকে, ক্লিয়ার কিনা ভাইয়া বলো তো সবাই, সবাই ক্লিয়ার কিনা? এই পুরো চার্টটা বুঝছো কিনা বলো? এইখান থেকে কোনো ঝামেলা আছে কিনা? ঝামেলা থাকার কথা না। হ্যাঁ পোলাপাইন, কমেন্ট কর, কমেন্ট করে একটু জানা, নাহলে বুঝবো কিভাবে। ওকে আলিসা মুনি, ওকে ওকে সাইফুর রহমান, ক্লিয়ার ভাইয়া। একটু তোমরা গ্রুপে আবার ক্লাসটা শেয়ার করে দাও তো, গ্রুপে একটু শেয়ার করে দাও তো সবাই, গ্রুপে একটু শেয়ার করে দাও। আর নতুন যারা আসতো তারা একটু টাইম লাইনে শেয়ার করে দাও। ওকে ওকে। তো চলো এরপরে আমরা তড়িৎ বিশ্লেষ্য কোষটা শিখি, তারপরে আমরা একটু কথাবার্তা বলবো, মানে কেন হচ্ছে আমরা লাইভ নিই নি এতদিন, বা তোমাদের সামনে কেন আসি নাই বা সাথে যুক্ত থাকি নাই কেন, সেটাও আমরা শেয়ার করবো। তামান্না শারমিন, আচ্ছা দিয়া সরকারকে কেউ একটু মেনশন দাও তো, ধ্রুব ওরা আসলো না, হচ্ছে গিয়ে তারপরে আরো কে কে যেন ছিল, মৌমিতা ছিল, মনে আছে আমার বেশ কিছু নাম, ওদেরকে একটু মেনশন দাও তো। ইসরাত জাহান, তারপর শশী ছিল, ওরা অনেকেই ছিল, ওদেরকে একটু মেনশন দিয়ে দাও। ওকে, আমরা তড়িৎ বিশ্লেষ্য কোষটা দেখি চলো। ওকে, তড়িৎ বিশ্লেষ্য কোষে কি হয়? তড়িৎ বিশ্লেষ্য কোষ, ভালো করে বুঝো, অনেক কাজ বাজ আছে তড়িৎ বিশ্লেষ্য কোষ দিয়ে। তড়িৎ বিশ্লেষ্য কোষ, আচ্ছা এই তড়িৎ বিশ্লেষ্য কোষে কি হবে? আমরা একটু আগে নাম শিখে আসছি, কোনটাকে ইলেকট্রোলাইট বলে, কোনটাকে ইলেকট্রোড বলে, এই জিনিসটা আমরা শিখে আসছি, তাই না? এই জিনিসটা যদি আমরা শিখে থাকি, তাহলে আমরা যে কাজটা করতে পারি, আমরা কি করবো জানো? আমরা এইরকম একটা অংশ নিলাম, হ্যাঁ, এটা একটু নিচে নেই আমরা, হ্যাঁ নিচের দিকে নিলে হয়তো ভালো হবে। আমরা নিচের দিকে নিই, এই এটা নিলাম, এবং এইখানে কি নিব? আমরা কোনো কাঁচপাত্র নিব না, আমরা নিব হচ্ছে কি একটা ইলেকট্রোলাইট, ইলেকট্রোলাইট, এটা নিব, একটাই নিব। ওই যে আগেরটা দিছিলাম না, দুটো ইলেকট্রোলাইট ছিল, বাট এটার ভিতরে আমরা একটা ইলেকট্রোলাইট নিব। এবং এই ইলেকট্রোলাইটটা কেমন থাকবে সেটা আমরা বলতেছি। এই ইলেকট্রোলাইটটা কেমন থাকবে সেটা একটু দেখো। এই ইলেকট্রোলাইটের ভিতরে দুইটা গ্রাফাইট দণ্ড যোগানো থাকবে, ওকে, দুইটা গ্রাফাইট দণ্ড থাকবে, এবং এর ভিতরে জলীয় দ্রবণ থাকবে বা গলিত সোডিয়াম ক্লোরাইড থাকবে। কি থাকবে? গলিত সোডিয়াম ক্লোরাইড থাকবে। এখানে এখানে যুক্ত থাকবে কে? সোডিয়াম ক্লোরাইড। কি থাকবে? সোডিয়াম ক্লোরাইড। ব্যাপারটা দেখো, এবং এটার সাথে কি হবে? যুক্ত থাকবে একটা ব্যাটারি। কি থাকবে? ব্যাটারি যুক্ত থাকবে। আমরা এখন কি করতেছি? তড়িৎ বিশ্লেষ্য কোষ মানে কি? তড়িৎ শক্তিকে, তড়িৎ শক্তিকে সে কিসে রূপান্তর করবে? সে হচ্ছে রাসায়নিকে রূপান্তর করবে। তার মানে আমার কাছে আছে তড়িৎ, আমি রাসায়নিকে রূপান্তর করব। দেখো, তার মানে সোডিয়াম ক্লোরাইড দ্রবণ আছে, এখানে একটা ব্যাটারি যুক্ত আছে, এবং এর সাথে আমরা যুক্ত করে দিলাম, এর সাথে আমরা যুক্ত করে দিলাম। যুক্ত করার ফলে এখানে যে ঘটনাটা ঘটলো দেখো, আমরা যে এখানে গ্রাফাইট দণ্ড নিয়েছি, এটার নাম হচ্ছে কি গ্রাফাইট দণ্ড, গ্রাফাইট দণ্ড। এবং এটার ভিতরে কি রয়েছে? একটা প্লাটিনামের, এটাও প্লাটিনামের। ওকে, এই দুটো জিনিস নিলাম। নেওয়ার পরে এখানে একটা ব্যাটারি থাকবে, কিন্তু ব্যাটারি, এখানে একটা ব্যাটারি লিখে নাও ভালো হবে, ব্যাটারি থাকবে। এরপরে তুমি এখান থেকে কি কাজটা করবা দেখো। এরপরে এই জায়গাটা থেকে আমরা যে কাজটা করতে পারি, এর ভিতরে একটা পর্দা থাকবে। কি থাকবে? এই দুটো গ্রাফাইট দণ্ডের ভিতরে কি থাকবে? একটা পর্দা থাকবে। সেই পর্দাটা কি? সেই পর্দাটা হচ্ছে অর্ধভেদ্য পর্দা বা অর্ধভেদ্য পর্দা, যেটাকে বলা হয় সেমি পারমিয়েবল
মেমব্রেন। কেমন? সেমি পারমিয়েবল মেমব্রেন। পোলাপাইন কেউ ঘুমাইস না। সেমি পারমিয়েবল মেমব্রেন যেটাকে বলা হয়। এখন এইখান থেকে তুমি কি কাজটা করবে দেখো, এই যে সোডিয়াম ক্লোরাইড এটা তো লবণ, তাহলে এটা কি থাকে? আয়ন হিসেবে যুক্ত থাকে, তাহলে সোডিয়াম প্লাস হবে আর সোডিয়াম ক্লোরিন মাইনাস হবে। ব্যাপারটা এরকম না? দেখো আমরা বুঝলাম এই দ্বন্দ্বটাকে, এই পাশেরটাকে অ্যানোড বলা হয়, এই পাশেরটা কি বলা হয়? অ্যানোড বলা হয়। আর এই পাশেরটাকে কি বলা হয়? ক্যাথোড বলা হয়। ক্যাথোড বলা হয়। যখন তড়িৎ বিশ্লেষ্য কোষ হবে, দেখো এর আগে যখন তড়িৎ রাসায়নিক কোষ ছিল তখন এটা হয়ে গেছিল নেগেটিভ, বাট যখন তড়িৎ বিশ্লেষ্য কোষ হবে তখন অ্যানোড হবে পজিটিভ, অ্যানোড হবে পজিটিভ আর ক্যাথোড হবে নেগেটিভ, ক্যাথোড হবে নেগেটিভ। এটা ক্লিয়ার কিনা বলো তো? এটা ক্লিয়ার কিনা? এটা ক্লিয়ার কিনা বলো? হ্যাঁ, এখানে নিয়ে ঝামেলায় পড়বা না, এটা নিয়ে কখনো ঝামেলায় পড়বা না তোমরা। কেমন? ওকে, ক্লিয়ার। তো এরপরে দেখো এই যে সোডিয়াম যেটা আছে, দেখো এ তো পজিটিভ চার্জ, তাহলে এ যাইতে চাইবে কোথায়? এখানে না, এ যেতে চাবে সবসময় এই যে নেগেটিভ মশাইয়ের কাছে। হ্যাঁ, আর এই যে ক্লোরিন আছে, এই ক্লোরিন মশাই কোথায় যাবে? এই যে প্লাসের কাছে। তাহলে দেখো সোডিয়াম চলে গেল কোথায়? ক্যাথোডে। এবং ক্লোরিন চলে গেল কোথায়? অ্যানোডে। দেখো ক্লোরিন কোথায় চলে গেছে? ক্লোরিন কিন্তু এইখানে চলে আসছে। আর সোডিয়াম কোথায় চলে গেছে? এইখানে কিন্তু চলে গেছে। তাহলে তুমি একটু লক্ষ্য করো তো, আমরা যদি এইখানে একটু হচ্ছে গিয়ে ব্যাপারটা একটু লেখার ট্রাই করি। এইখানে অ্যানোডে কি ঘটছে? অ্যানোড আর হচ্ছে গিয়ে ক্যাথোড, এখানে কি ঘটনা ঘটনা ঘটছে সেটা একটু দেখো। অ্যানোড এবং ক্যাথোডের মধ্যে কি ঘটছে? এখানে এই অ্যানোডের ভিতরে চলে গেছে ক্লোরিন, তাহলে ক্লোরিন মাইনাস এরকম আছে। আমরা জানি অ্যানোডে কি? অ্যানোডে ইলেকট্রন ছেড়ে দেয়, অ্যানোডে জারণ হয় সবসময়, তার মানে ইলেকট্রন ছেড়ে দিবে, তার মানে সে একটা ইলেকট্রন ছেড়ে দিবে। হ্যাঁ, ইলেকট্রন ছেড়ে দিয়ে সে মুক্ত হবে। কয়টা ইলেকট্রন ছেড়ে দিবে? একটা ইলেকট্রন ছেড়ে দিবে, ছেড়ে দিয়ে সে ক্লোরিনে পরিণত হয়ে যাবে। এখন তুমি দেখো তো নিচেরটা কি ঘটছে, এই যে এটাই কি ঘটছে, এইখানে গিয়েছিল সোডিয়াম, দেখলাম এখানে সোডিয়াম চলে গেছে, বেশ ভালো কথা। এখন আমরা জানি ক্যাথোডে সোডিয়াম চলে গেছে, বাট ক্যাথোডে কি ঘটে? ইলেকট্রন ছেড়ে দেয়। কয়টা ছেড়ে দিবে? তার ভিতরে একটা আছে ইলেকট্রন, এই জন্য ঘাটতি আছে, সেই জন্য সরি ক্যাথোডে ইলেকট্রন গ্রহণ করে, ক্যাথোডে ইলেকট্রন গ্রহণ করে কারণ বিচরণ হয়। তাহলে তার ভিতরে ঘাটতি আছে কয়টার? একটার, কারণ উপরে প্লাস, সেই জন্য সে একটা ইলেকট্রন গ্রহণ করবে। এই গ্রহণ করে সে কি হয়ে যাবে? সে সোডিয়াম হয়ে যাবে। ওকে, আবার দেখো এইখানে অ্যানোডে চলে গিয়েছিল ক্লোরিন, তাহলে ক্লোরিন চলে গেছে, বেশ ভালো কথা। কিন্তু অ্যানোডে কি ঘটে? ইলেকট্রন ছেড়ে দেয়, ইলেকট্রন ছেড়ে দেয় কারণ জারণ হয়। যখন একটা ইলেকট্রন ছেড়ে দিল তখন সে ক্লোরিনে পরিণত হয়ে গেছে। আবার ক্যাথোডে কে চলে গেছে? সোডিয়াম চলে গেছে। যখন ক্যাথোডে সোডিয়াম চলে গিয়েছে তখন মনে রাখতে হবে ক্যাথোডে কি ঘটে? ইলেকট্রন গ্রহণ করে। তাহলে সোডিয়াম কি করবে? একটা ইলেকট্রন গ্রহণ করবে। কেন একটা ইলেকট্রন গ্রহণ করলো? কারণ এই সোডিয়ামের ভিতরে পজিটিভ চার্জ একটা আছে, অর্থাৎ তার ভিতরে একটা ইলেকট্রনের ঘাটতি আছে, সেজন্য সে একটা ইলেকট্রন গ্রহণ করছে, তার মানে সে সোডিয়ামে পরিণত হয়ে গেছে। তাহলে দেখো তো ফাইনালি আমরা এখান থেকে কি পেলাম? কোষ বিক্রিয়াটা কিরকম পেলাম? আমার কাছে ছিল ক্লোরিন মাইনাস আর সোডিয়াম প্লাস, এখান থেকে আমি ফাইনালি পেলাম কি? ক্লোরিন প্লাস সোডিয়াম, ফাইনালি সোডিয়াম ক্লোরাইড। দেখো তো আমরা তড়িৎ বিশ্লেষ্য কোষ, অর্থাৎ তড়িৎ বিশ্লেষ্য মানে কি? তড়িৎ কোষ থেকে আমরা একটা কি পেলাম? রাসায়নিক কোষ পেয়ে গেলাম। ব্যাপারটা হচ্ছে এরকম। তো আশা করি ক্লিয়ার, আশা করি ক্লিয়ার ভাইয়া। এই জায়গাটা ক্লিয়ার কিনা বলো তো? হ্যাঁ, তড়িৎ বিশ্লেষ্য কোষ ক্লিয়ার কিনা? তড়িৎ বিশ্লেষ্য কোষ ক্লিয়ার কিনা? বলো। ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। সাইফুর রহমান ক্লিয়ার। বাকিরা কই? বাকিরা কই? সবাইকে একটু মেনশন দিয়ে দাও। তোমার বন্ধু বান্ধব নাই? উইকলি ক্লাস রুটিন দেওয়া হবে না? তোমাদের উপর ডিপেন্ড করবে। চলো একটু কথাবার্তা বলি, যাও না কেউ। কোর্সগুলো যেহেতু বুঝে ফেলছো, ক্লাসে থাকো, আরো ক্লাস হবে। দেখো এতদিন ক্লাসে কেন আসি নাই? জানুয়ারির 1 তারিখে, জানুয়ারি 2 তারিখে আমি একটা প্রোগ্রামে গিয়েছিলাম, অনুষ্ঠানে গিয়েছিলাম ভাইয়া। আচ্ছা, হ্যাঁ ভাইয়া। আচ্ছা, তো প্রোগ্রামে গিয়েছিলাম, প্রোগ্রামে যাওয়ার পরে ওইখানে বসে আমার মোবাইলটা হচ্ছে গিয়ে চুরি হয়ে যায়, বুঝছো? তো হঠাৎ করে তোমাদেরকে ক্লাস ব্রেকডাউন করে রিয়াদ ভাইকে আর হচ্ছে গিয়ে অনিক ভাইকে দায়িত্ব দিয়ে গেছিলাম ক্লাসগুলো যেন কন্টিনিউ করে। তারা কন্টিনিউ করতেছিল আসলে। মাঝখান দিয়ে হচ্ছে গিয়ে
আমার মোবাইলটা চুরি হয়ে যায়, এবং যার ফলে কি হয়, আমি একটা ব্রেকডাউনে পড়ে যাই, এবং মাঝখান থেকে অসুস্থ হয়ে পড়ি, আরেকটা ব্রেকডাউনে পড়ি, এবং ভার্সিটি এক্সাম ছিল, তো সেখান থেকে ব্রেকডাউন হয়। তো সব মিলে দেখা যায় কি একটা ঝামেলার ভিতরে ছিলাম। হ্যাঁ, তারপর হচ্ছে গিয়ে ফোন কেনার পরে তোমাদের সাথে সাথে ওয়েট করতে পারলাম না, তোমাদের সাথে আবার ক্লাস নেওয়ার জন্য চলে আসলাম। একটু সময় নিয়ে মোবাইলটা কেনা হয়েছে, তো তো এই জন্য আসলে একটু সময় লেগেছে। এবং তারপর দেখা যাচ্ছে কি তোমাদের হচ্ছে গিয়ে পরীক্ষা শুরু হয়ে গেছিল, টেস্ট পরীক্ষা শুরু হয়েছিল, এবং এই টেস্ট পরীক্ষার কারণে একটা ব্রেকডাউন হয়েছে, আমরা ক্লাসগুলো কন্টিনিউ করি নাই। এবং আরেকটা দেখা গিয়েছিল যে তোমাদের উপস্থিতির উপরে, হ্যাঁ, উপস্থিতি কমে যাচ্ছিল। তোমরা হচ্ছে গিয়ে একটু আলসে ভাবতো তোমাদের ভিতরে, একটু উঠতি বয়স, ফুরফুরা মন মেজাজ, ভালো লাগলো তো করলাম, না লাগলো তো করলাম না, ফ্রি জিনিস হেলায় হেলায় নিব, ব্যাপারটা হচ্ছে কি এরকম তোমাদের কাছে, বুঝছো? তো এই জিনিসগুলোর জন্য আমরা মনে করলাম যে আসলে তোমাদেরকে যতটা দিতে চাচ্ছি বা যেভাবে দিতে চাচ্ছি তোমরা নিতে চাচ্ছ না, বা ফ্রি জিনিস বলে হেলায় হেলায় দেখতেছো। এই জন্য আসলে আমরা কন্টিনিউ করলাম না। তারপর তোমরা আবার অনেকেই মেসেজ দিচ্ছিলা, পার্সোনালি দিচ্ছিলা, গ্রুপে দিচ্ছিলা। তো তোমাদের কথা ভেবে হলো টেস্ট পরীক্ষা শেষ হলো, ভাবলাম যে একটু ক্লাসটা নেই, দেখে ওদের উপস্থিতি কেমন থাকে। তো প্রথম ক্লাস অনুযায়ী যে দেখো অনেকে চলে যাচ্ছে, আসতেছে। তো কথা বলা শুরু করছি, আমি কিন্তু কথাটা এমনি এমনি বলি না, ক্লাসের মাঝখানে কথাটা বলতেছি এই জন্য যেন সমস্যাটা কি হয়েছে সেটা জানতে পারো। তো আমি আগেই বলেছি যে তোমরা যদি ক্লাসে রেগুলার অ্যাটেন্ড করো বা ক্লাসে থাকো, আমরা ক্লাসগুলো কন্টিনিউ করব, এবং খুব ভালোভাবেই আমরা তোমাদের জন্য কোর্স প্ল্যান করেছি। আমাদের অলরেডি কোর্স প্ল্যান করা হয়ে গিয়েছে, বা আবার হচ্ছে গিয়ে তোমাদের এই যে লাইভ ক্লাসগুলোর প্ল্যান করা হয়ে গেছে, সবকিছু হয়ে গিয়েছে। এখন তোমাদের উপরে ডিপেন্ড করবে আসলে তোমরা হচ্ছে গিয়ে ক্লাসে কিরকম উপস্থিত থাকো। আচ্ছা, সাইফুর রহমান, আমিও তোমাদেরকে মিস করেছিলাম, দেখো না, 3 মাস হয়ে গিয়েছে বা 2.5 মাস মতো হয়ে গিয়েছে। আমি কিন্তু তোমাদেরকে মিস করেছি, অনেক মিস করেছি, এখন পর্যন্ত নাম ভুলি নাই কিন্তু তোমাদের কারো। তাহলে বুঝো যে তোমরা কতটা মনের ভিতরে গেঁথে আছো, ব্যাপারটা হচ্ছে এরকম। তো যেমনই হোক না কেন ভাইয়া, আরো দারুণ ইন্টারেস্টিং ক্লাস দিব। অনেক গরম লাগতেছে ভাইয়া, তারপরে দেখো তোমাদের জন্য ক্লাস নিয়ে আসতেছি। হ্যাঁ, তোমরা কেন ডেডিকেশন দেখাবো না বলো, বাবা মার মুখে কেন হাসি ফুটাবো না বলো? হ্যাঁ, তোমাদের হাতে আর কিছুটা সময় আছে, আর একটা বছর একটু কষ্ট করো, একটা বছর কষ্ট করার পরে যখন একটা ভালো একটা পজিশনে চলে যাবা, তখন তোমাকে আর বলবো না ভাইয়া একটু পড়ো, বা একটু বসে থাকো, একটু আমাদের সাথে থাকো, একটু ক্লাস করো, এগুলো তোমাকে আর বলা হবে না। তখন তুমি মিস করবা ব্যাপারগুলো, তখন তুমি আফসোস করবা, কারণ তোমার তখন ফিরে তাকানোর কোনো উপায় থাকবে না। বুঝতে পারছো? এই জন্য সকল হচ্ছে গিয়ে ঝামেলা যাই আছে না কেন, পরিবারের ক্রাইসিস, হ্যাঁ, ভালোবাসা, তারপর হচ্ছে গিয়ে প্রেম, সারা রাত জেগে থাকা, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি বাদ দিয়ে হলেও ভাইয়া হচ্ছে কি আমাদের সাথে যুক্ত থাকো, ক্লাসগুলো করো, রেগুলার পরীক্ষা দাও, এবং নিজেকে একটু ডেভেলপ করার চেষ্টা করো। দেখবা যে আসলে শেষমেশ তোমারই ভালো হবে, আমাদের ভালো দরকার নাই, তোমাদেরই ভালো হবে। কেমন? তো যাই হোক না কেন, আমরা ক্লাসটা শুরু করি, এবং তোমাদের কাছ থেকে একটাই প্রতিজ্ঞা চাই, যেন এই যে তোমরা যারা আছো, যাদেরকে আমি সবার কমেন্ট পড়েছি, সবার নাম পড়েছি, এবং এই নামগুলোকে যেন আমি প্রতিদিন দেখতে পাই বা প্রতিদিন ক্লাসে পাই। আমরা যখন ক্লাস শিডিউল দিয়ে দিব, সেই ক্লাস শিডিউল অনুযায়ী তোমরা যেন থাকো এবং নোট ডাউন করো। এবং তোমাদের জন্য আরেকটা নিউজ হচ্ছে গিয়ে, তোমরা যারা এই নোট ডাউন করবা, পরীক্ষায় ভালো করবা, তোমাদের জন্য ঈদের বকশিস থাকবে। কিন্তু কথা হচ্ছে গিয়ে সবার পার্টিসিপেট করা লাগবে এখানে, বুঝছো? তোমাদের জন্য ঈদের একটা বকশিস থাকবে, বা হচ্ছে কি একটা উপহার, যেটাই বলো না কেন, এটা থাকবে। ওকে, এটা আমি অ্যানাউন্স করে দিয়েছিলাম। যাই হোক, আমরা ক্লাসটা শুরু করি। আচ্ছা, ওকে, চলো, আমরা ক্লাস অলরেডি আমাদের প্রায় কতক্ষণের কাছাকাছি। আচ্ছা, চলো, এখন আমরা যাব মূল যে জায়গাগুলো থেকে কোয়েশ্চেন আসে, মাঝখান থেকে আমরা কিছু কিছু এমসিকিউ সলভ করবো, কেমন? যে জায়গাগুলো থেকে মূলত কোয়েশ্চেন আসে। এখন এইটা কেন পড়ালাম তোমাদেরকে, কারণ এইটা দেখবা বইয়ের অনেক হচ্ছে গিয়ে অঙ্কের ভিতরে চিত্রগুলো দেওয়া আছে, তোমরা ধরতে পারো না যে কোনটা তড়িৎ বিশ্লেষক কোষ, কোনটা তড়িৎ রাসায়নিক কোষ, এটা ধরতে পারো না। দেখো, আমরা প্রথম যেটা পড়বো ফ্যারাডের সূত্র পড়বো। ফ্যারাডের সূত্র, ফ্যারাডের প্রথম সূত্র, এবং এই সূত্র থেকে কয়েকটা সূত্র বের করে নিয়ে আসবো এবং ট্রিক শিখাই দিব। ফ্যারাডের প্রথম সূত্র, এই ফ্যারাডের প্রথম সূত্র মানে কি? তড়িৎ বিশ্লেষণের সময় লিখো, সবাই লিখো, তড়িৎ বিশ্লেষণের সময়, তড়িৎ বিশ্লেষণের সময় সংগঠিত
সংঘটিত রাসায়নিক পরিবর্তন, সংঘটিত রাসায়নিক পরিবর্তনে বিক্রিয়ার পরিমাণ অ্যানোডে চার্জ বিশ্লেষিত হওয়ার এবং ক্যাথোডে ধাতু জমা হওয়ার পরিমাণের সমানুপাতিক। এটা মানেটা কি আসলে দেখো, সমানুপাতিক, আমি বুঝাই দিচ্ছি ব্যাপারটা। সমানুপাতিক এটা মানেটা কি আসলে? মানেটা হচ্ছে কি খুব সহজ ভাই। আমরা যখন তড়িৎ রাসায়নিক কোষ দেখেছিলাম বা তোমার হচ্ছে গিয়ে তড়িৎ বিশ্লেষক কোষ যখন দেখেছিলাম, তখন দেখেছিলাম যে একটা জায়গা থেকে ধাতু আরেকটা জায়গায় যাচ্ছে, তাই না? মানে আমি কি করতেছি, ওখান থেকে কিন্তু ধাতু যাচ্ছে বলতে কি ধাতুর ভিতর থেকে চার্জ বের হচ্ছে। যখন চার্জ বের হচ্ছে ওই চার্জটা আবার হচ্ছে অন্য পাত্রে যাচ্ছে। যখন অন্য পাত্রে যাচ্ছে তখন কিন্তু ওইখানে গিয়ে শক্তি সঞ্চিত হচ্ছে। তার মানে যতটুকু আমি চার্জ দিচ্ছি ঠিক ততটুকু পরিমাণ শক্তি সঞ্চিত হচ্ছে। তার মানে এই জন্য বলা হচ্ছে সঞ্চিত শক্তি চার্জের সমানুপাতিক। অর্থাৎ কিউ দ্বারা বোঝাচ্ছে চার্জ এবং ডব্লিউ দ্বারা বোঝাচ্ছে সঞ্চিত শক্তি। তার মানে এখানে কি হবে, সঞ্চিত শক্তি এবং চার্জের সমানুপাতিক হবে। যতটুকু তুমি চার্জ হচ্ছে গিয়ে সে ছেড়ে দিবে, ডিফিউজ করে দিবে, ততটুকু পরিমাণ সেখানে কি হবে, শক্তি সঞ্চিত হবে। এটা মাথায় রাখা লাগবে, কেমন? এইটা আমরা মাথায় রাখবো। এবং ডব্লিউ ইকুয়াল কিউ, এইটা থেকে আমরা কয়েকটা সূত্র বের করবো। দেখো খুব ভালো ভালো সূত্র এবং পরীক্ষা আসে। ডব্লিউ ইকুয়াল কিউ, কিউ দ্বারা মনে রাখবো কি, কিউ মানে হচ্ছে গিয়ে আইটি, কিউ ইকুয়াল কি আইটি, হ্যাঁ কিউ ইকুয়াল কি আইটি, এটা মনে রাখতে পারি। তাহলে ডব্লিউ ইকুয়াল আমরা পেলাম ডব্লিউ সমানুপাতিক কিউ। এই সমানুপাতিকের জন্য আমরা কি নিয়ে আসবো, একটা ধ্রুবক নিয়ে আসবো, সেটা হচ্ছে গিয়ে জেড। সেটা কি জেড। এই জেড মানে কি, এই জেড মানে কি, এটাকে বলা হয় তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক, তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক, ওকে। এই তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক কাকে বলে? 1 ফ্যারাডে বিদ্যুতের মধ্য দিয়ে যতটুকু তড়িৎ বিশ্লেষণ হয়, 1 ফ্যারাডে তড়িতের মধ্য দিয়ে যতটুকু তড়িৎ বিশ্লেষণ হয় তাকে বলা হচ্ছে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। এবং এই জায়গাটা থেকে যদি আমরা দেখার ট্রাই করি, ডব্লিউ ইকুয়াল জেড কিউ এটা রয়েছে। এবং এই জায়গাটা থেকে আমরা আরো কিছু দেখবো সূত্র। তাহলে আমরা ফাইনালি এখান থেকে পাই ডব্লিউ ইকুয়াল জেড কিউ সমান আইটি লিখলে আমরা পাচ্ছি একটা সূত্র পাচ্ছি। এবং এখান থেকে আরেকটু বিশ্লেষণ করা যায়। কেমন বিশ্লেষণ করা যায়? ডব্লিউ ইকুয়াল জেড, জেড মানে রাসায়নিক তুল্যাঙ্ক। রাসায়নিক তুল্যাঙ্ক সূত্র কি, এম বাই ইএফ, এম বাই ইএফ। এম মানে কি, ওই মৌলের ভর, যে মৌল দেওয়া থাকবে সেই মৌলের পারমাণবিক ভর। এবং ই মানে কি, ই মানে হচ্ছে গিয়ে তুল্য সংখ্যা, তুল্য সংখ্যা। এবং এফ মানে কি, এফ মানে হচ্ছে গিয়ে ফ্যারাডে চার্জ, যেটাকে বলা হয় 96,500। এবং যেটার অ্যাপ্রোপ্রিয়েট মান হচ্ছে 96478। এটা পরীক্ষা আসে, 96478 ফ্যারাডে অ্যাপ্রোপ্রিয়েট মান। তো এখান থেকে আমরা লিখতে পারি কি, জেড এর জায়গায় আমরা লিখতে পারি এম বাই ইএফ ইন্টু আইটি। ওকে, ফাইনালি এটা একটা সূত্র পেলাম। ওকে, আমরা কোন সূত্রটা কখন খাটাবো, যখন দেখবো যে এই মানগুলো আমার দেওয়া আছে তখন আমি এই মানগুলো দিয়ে অঙ্কটা করবো। এরপর এটাকে আরো আমরা বিশ্লেষণ করতে পারি। কিভাবে করতে পারি দেখো, এখান থেকে তোমরা লক্ষ্য করো, আমরা ডব্লিউর নিচে আর গুণ করে এমটাকে নিয়ে আসলাম, এমটাকে এই পাশে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে আমরা এখানে আমাদের এখানে পড়ে রইলো আইটি বাই ইএফ, এটা পড়ে রইলো। এখন ডব্লিউ বাই এম ইকুয়াল লেখা যায় এন। ওকে, ডব্লিউ বাই এম ইকুয়াল লেখা যায় এন। আর এখানে আইটি মানে কি কিউ, আর ইএফ মানে কি, ইএফ মানে হচ্ছে গিয়ে ইএফ ই রাখলাম। এখন আর গুণ করে দিতে পারি, এন এর সাথে ইএফ গুণ করে দিই, তাহলে ফাইনালি আমরা পেলাম কি এন ইএফ ইকুয়াল কিউ। এইটা একটা সূত্র। এটা হচ্ছে গিয়ে শর্টকাট। যখন তুমি বড় বড় ম্যাথ করতে যাবা তখন এই শর্টকাটটা তোমার ইউজ করতে হবে। ভার্সিটি পরীক্ষায় বলো, যে কোনো পরীক্ষায় বলো, তোমাকে এই শর্টকাটটা ইউজ করতে হবে, কেমন? তো এখন এখানে কয়েকটা সূত্র পেলাম না আমরা, কি কি সূত্র পেলাম দেখো তো। আমি একটু আবার সামারাইজ করে দিচ্ছি, এই পাশে আবার একটু সামারাইজ করে দিচ্ছি। হ্যাঁ, বুঝতে অসুবিধা হলে আমাকে কমেন্ট করে জানাবা, বুঝতে অসুবিধা হলে একটু কমেন্ট করে জানাবা। দেখো আমি সামারাইজ করে দিচ্ছি আবার। তো এইখানে সূত্রগুলো কি কি লাগবে, কয়েকটা সূত্র পেলাম আমরা। 1 নম্বরে ডব্লিউ ইকুয়াল জেড কিউ। ওকে,
2 নম্বরে আমরা পেলাম ডব্লিউ ইকুয়াল জেড আই টি। 3 নম্বর, সবাই সূত্রগুলো লিখে ফেলো তো, সবাই সূত্রগুলো ফার্স্ট লিখে ফেলো। ডব্লিউ ইকুয়াল আমরা এখান থেকে পেলাম এম বাই আই টি বাই ইএফ, একটা পেলাম সূত্র। 4 নম্বরে কোন সূত্র পেলাম? 4 নম্বর আরেকটা সূত্র হচ্ছে গিয়ে এন ইকুয়াল, এটা লেখা লাগবে না, কিউ ইকুয়াল এন ই এফ। এই সূত্রটা মনে রাখবা। এন মানে হচ্ছে গিয়ে মূল সংখ্যা, মূল সংখ্যা, মূল সংখ্যা। দেখো তো এই 4টা সূত্র তোমরা বুঝতে পারছো কিনা? অঙ্ক করলে আরো ক্লিয়ার হবা। আমি অঙ্ক করাবো এখনই। দেখো বুঝতে পারছো কিনা বলো। ওকে, ওকে। তো এখন তুমি একটু লক্ষ্য করো তো, এখানে এখানে একটু লক্ষ্য করো এই জায়গাটা ক্লিয়ার কিনা। ক্লিয়ার হলে আমরা ম্যাথ করাবো, ম্যাথ করালে বাকিটা ক্লিয়ার হয়ে যাবে। আর একটু পরে আমরা ম্যাথ শুরু করবো এখন। তো এখন এই জায়গাটা যখন আমরা দেখেছি, আর একটু দ্বিতীয় সূত্রটা আমরা একটু পড়ে নিই। দ্বিতীয় সূত্র, একটু দ্বিতীয় সূত্রটা দেখো এখানে। দ্বিতীয় সূত্র, দ্বিতীয় সূত্র লিখবো না, জাস্ট তোমাকে একটা সম্পর্ক দেখাবো। দেখো এই দ্বিতীয় সূত্রের সম্পর্কটা কি আসলে? ই সমানুপাতিক ডব্লিউ। ই মানে কি? ই মানে হচ্ছে গিয়ে রাসায়নিক তুল্যাঙ্ক। এর আগের কথাটা পড়েছি, দেখো এর আগের যে কথাটা পড়েছিলাম, জেড ইকুয়াল পড়েছিলাম, সেটা হচ্ছে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক, যেটা ফ্যারাডে এককে হিসাব করা হয়। বাট এখন দ্বিতীয় সূত্র বলেছে যে তার রাসায়নিক তুল্যাঙ্ক সঞ্চিত শক্তির সমানুপাতিক। তো রাসায়নিক তুল্যাঙ্ক, আর আগেরটা পেয়েছিলাম তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক, এবং তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কের একক হচ্ছে গিয়ে গ্রাম পার কুলম, গ্রাম পার কুলম, এটা মনে রাখবা। আর রাসায়নিক তুল্যাঙ্ক যেটা রয়েছে, রাসায়নিক তুল্যাঙ্ক, এটাকে বলা হয় রাসায়নিক তুল্যাঙ্ক। তাহলে দ্বিতীয় সূত্রে বলেছে রাসায়নিক তুল্যাঙ্ক কিসের সমানুপাতিক? সঞ্চিত শক্তির সমানুপাতিক। তাহলে আমরা এখানে একটা সম্পর্ক পাই না এরকম, দেখো তো W1 বাই W2, E1 বাই E2, এরকম একটা সম্পর্ক পাই না? এরকম একটা কিন্তু সম্পর্ক এখান থেকে আমরা তৈরি করে নিতে পারি, এটাও কিন্তু একটা সূত্র। ওকে, তো এখন এই রাসায়নিক তুল্যাঙ্কের ভিতর থেকে আসবে এর একক কি? এর এককটা হচ্ছে গিয়ে গ্রাম। কেমনে হলো গ্রাম? দেখো তুমি লক্ষ্য করো, ডব্লিউ ইকুয়াল আমরা মনে রাখবো যে এই ই মানে কি? রাসায়নিক তুল্যাঙ্ক। আর রাসায়নিক তুল্যাঙ্কের সূত্র হচ্ছে গিয়ে এম বাই ই, এম বাই ই, অর্থাৎ এফ এর সাথে থাকবে না। কারণ থাকবে না, কেন থাকবে না? কারণ এটা তো আর ফ্যারাডে একক হিসাব করা হয় না। এই জন্য আমরা কি করব, এই ফ্যারাডে একক এখানে রাখবো না, ফ্যারাডে একক এখানে রাখবো না। কেমন? তো এখন মনে রাখবা যে এইটা কি, ডব্লিউ ইকুয়াল এম বাই ই, এটা মনে রাখতে হবে। সরি, ই ইকুয়াল এম বাই ই। তার মানে এটা হচ্ছে কি রাসায়নিক তুল্যাঙ্কের সূত্র। এবং রাসায়নিক তুল্যাঙ্কের সূত্রের ভিতরে তুমি যদি লক্ষ্য করো, ই ইকুয়াল আমরা পেয়েছি এম বাই ই। এম মানে কি আসলে এখানে? এম মানে হচ্ছে কি ভর, তাহলে ভরের একক কি? গ্রাম। আর ই মানে কি? তুল্য সংখ্যা, যার কোনো একক নাই। তাহলে আমরা ফাইনাল এখান থেকে পেলাম কি? ই ইকুয়াল গ্রাম। তার মানে এর একক কি? রাসায়নিক তুল্যাঙ্কের একক হচ্ছে গিয়ে গ্রাম। আর এই তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কের ক্ষেত্রে গ্রাম পার কুলম। তোমরা যদি সূত্রটা দেখো, জেড ইকুয়াল এম বাই ই এফ পেয়েছিলাম। বুঝতে পারছো? তো এখন এই ফ্যারাডের একক কি? এম মানে গ্রাম, আর ফ্যারাডের একক হচ্ছে গিয়ে কুলম। তাই এটাকে যদি উপরে উঠাই, গ্রাম পার কুলম হয় কিন্তু। তারপর দেখো দুইটা কিন্তু আলাদা জিনিস। এই জায়গাটা মেডিকেল পরীক্ষার জন্য, ভার্সিটি পরীক্ষার জন্য, বোর্ড পরীক্ষার এমসিকিউর জন্য অনেকটা ইম্পর্টেন্ট। তোমাকে প্যাচে ফেলাবে এই একক দিয়ে, এইখান থেকে মিলিয়ে রেখো আমার কথার সাথে। তো আশা করি ক্লিয়ার। এবং এখান থেকে আমরা যে সূত্রটা পেলাম সেটা কি পেলাম? দেখো একটা হচ্ছে গিয়ে ই সমানুপাতিক ডব্লিউ, এটা আমাদের মনে না রাখলেও হবে, যার সম্পর্কটা মনে রাখা লাগবে। W1 বাই W2, E1 বাই A2। এবং তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কের সূত্র কি? ই ইকুয়াল এম বাই ই। এখন তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কের সাথে, তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কের সাথে আমাদের এই রাসায়নিক তুল্যাঙ্কের সাথে সম্পর্কটা কোথায় সেটা আমাদেরকে একটু বের করতে হয় না? দেখো ই ইকুয়াল, মনে রাখবা, ই ইকুয়াল ৯৬৫০০ ইন্টু জেড। এইটা খুব ইম্পর্টেন্ট, এটা মনে থাকলে সব মনে থাকবে। তাহলে আমাকে যখন, যদি কখনো রাসায়নিক তুল্যাঙ্ক শুধু বের করতে বলে, যদি কখনো রাসায়নিক তুল্যাঙ্ক বের করতে বলে, আমি এই সম্পর্কটা মনে রাখবো। আর ই এর সূত্র তো আমরা জানি এম বাই ই, এটা দিয়ে আমরা এখানে বসায় ৯৬৫০০ ইন্টু জেড এটা করতে পারবো। এটাও কিন্তু একটা সূত্র। আর তুমি এটা মনে রাখো জাস্ট, তাহলেই হবে। হুম, আশা করি ক্লিয়ার, আশা করি ক্লিয়ার। পোলাপাইন ক্লিয়ার কিনা বলতো? ক্লিয়ার কিনা? অঙ্ক করালে ক্লিয়ার হয়ে যাবে। সূত্র ক্লিয়ার কিনা? এই কয়েকটা সূত্র ঝটপট খাতার ভিতরে লিখে ফেলিস, বুঝছিস? সূত্রগুলো সুন্দর করে খাতার ভিতরে লিখে ফেলিস। ক্লিয়ার কিনা? একটু সবাই কমেন্ট করো। হ্যাঁ, একটু সবাই কমেন্ট করো, সবাই কমেন্ট করো। ওকে, আমি সবাইকে দেখতে চাই যে কারা কারা আসো, কারা কারা ক্লাস করতেছো, সবাই কমেন্ট একটু দেখতে চাচ্ছি। আচ্ছা, লাস্টের দিকে
ক্লাসের দিকে ব্যাপারটা হচ্ছে ভাইয়া এইখানে আবার দেখাচ্ছি, এই জায়গাটা দেখো, এই জায়গাটায় যেটা বলা হয়েছে আমরা জানি ই ইকুয়াল এম বাই ই। এম বাই ই কেন? কারণ এটা হচ্ছে রাসায়নিক তুল্যাঙ্কের সূত্র, কারণ এখানে ফ্যারাডে কোনো কাজ করে না, ইএফ কোনো কাজ করবে না, শুধু এম বাই ই কাজ করবে। এবং এখান থেকে আমরা যেটা পাবো, এম মানে কি গ্রাম, আর ই মানে কি তুল্য সংখ্যা, যার কোনো একক নাই, সেজন্য এই রাসায়নিক তুল্যাঙ্কের একক হচ্ছে শুধু গ্রাম, বাট তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কের একক হচ্ছে গ্রাম পার কুলম্ব। এখন এখান থেকে আমি আরেকটা জিনিস পাবো, ই ইকুয়াল ৯৬৫০০ ইন্টু জেড। এটা কার সাথে সম্পর্ক? এটা হচ্ছে রাসায়নিক তুল্যাঙ্ক, রাসায়নিক তুল্যাঙ্ক, এটা হচ্ছে রাসায়নিক তুল্যাঙ্ক, আর এটা হচ্ছে কি তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক, তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। এবং এর সাথে সম্পর্কটা আসলে কোথায় সেটা তোমাকে নির্ণয় করতে বলবে, বা তোমাকে এই তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক দিয়ে দিবে, তখন তোমাকে বের করতে বলবে রাসায়নিক তুল্যাঙ্ক। এই জিনিসটা পরীক্ষা আসে, খুব আসে, সেই জন্য তুমি এই সম্পর্কটা জাস্ট মনে রাখো। আর তুমি ই ইকুয়াল কি জানো? ই ইকুয়াল জানো এম বাই ই। তোমার কাছে যদি এম দেওয়া থাকে, ই দেওয়া থাকে, তখন তুমি কিন্তু এটা বের করতে পারবা, সমস্যা নেই। এরকম অঙ্ক আছে, আমি দেখাবো, এরকম অঙ্ক আছে, আমি তোমাদেরকে দেখাবো, কেমন? ওকে, এখন কয়েকটা পরীক্ষার জন্য কয়েকটা রাসায়নিক তুল্যাঙ্ক মুখস্থ করে নাও। হ্যাঁ, কয়েকটা রাসায়নিক তুল্যাঙ্ক মুখস্থ করে নাও। আমি মুখস্থ করতে এই জন্য বলতেছি কারণ এগুলো হচ্ছে গিয়ে পরীক্ষায় খুব আসে, রিপিট হয়। হাইড্রোজেনের রাসায়নিক তুল্যাঙ্ক, হাইড্রোজেনের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক, এরপরে যেটা মনে রাখবা তা হচ্ছে সিলভার, সিলভারের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। ওকে, এটা মনে রাখতে পারো 1.044 ইন্টু 10⁻³ গ্রাম পার কুলম্ব। এগুলো মুখস্থ করে ফেলবে, একবার মুখস্থ। মেডিকেলের জন্য যারা মেডিকেল পরীক্ষা দিতে যাচ্ছ, কৃষি বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে যাচ্ছ, এগুলো একবার মুখস্থ রাখো, কারণ বের করার মতো সময় পাবা না। হ্যাঁ, বোর্ড পরীক্ষার জন্য মুখস্থ করে রাখো, সমস্যা নাই, একবারে দুইটা হয়ে যাবে। তো এরপরে যেটা মনে রাখতে পারো 1.88 ইন্টু 10⁻³ গ্রাম পার কুলম্ব। ওকে, এরপরে এটা 1 2 3। এরপরে তুমি মনে রাখতে পারো কপারের রাসায়নিক তুল্যাঙ্ক, কপার, এখান থেকে এমসিকিউ একটা আসছে মেডিকেল, আমি দেখাই দিব। রাসায়নিক তুল্যাঙ্ক, তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক, কপারের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক কত হবে? 3.29 ইন্টু 10⁻⁴ গ্রাম পার কুলম্ব। এরপরে 4 নাম্বারটা জিঙ্ক, এই চারটা মনে রাখতে হবে। জিঙ্কের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক 3.08 ইন্টু 10⁻, ওকে, 10⁻⁴ গ্রাম পার কুলম্ব। এটা মনে রাখবা, এই চারটা জিনিস খুব ভালো করে মনে রাখবা। হ্যাঁ, এখানে 3.38 দিতে পারো, 3.38 ইন্টু 10⁻⁴ গ্রাম পার কুলম্ব। হ্যাঁ, এই পাওয়ার গুলো একটু ভালো করে মনে রাখো, তাহলেই হবে। এই বাকিগুলো অন মনে রাখবা, 3 মনে রাখবা, বাকিগুলো পাওয়ার গুলো একটু দেখো, পাওয়ার গুলো খুব সুন্দর করে মনে রাখো, তাহলেই হবে। দেখো তোমাকে পরীক্ষা প্রশ্ন আসছে কিভাবে, মেডিকেলের প্রশ্নটা কিভাবে আসে দেখো, যে নিচের কোনটি তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক সব থেকে ছোট, এবার পরীক্ষা আসবে। তার মানে তুমি যদি মানগুলো তোমার মনে না থাকে, তুমি কিভাবে মনে রাখবা? এই চারটা অপশন দিছিল, দেওয়ার পর তোমাকে বলছিল যে নিচের কোনটি তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক সব থেকে ছোট। দেখো তো সব থেকে ছোট কোনটা, সরি সব থেকে বড় কোনটা আর ছোট কোনটা, এটা তোমাকে নির্ণয় করতে বলবে। তাহলে সব থেকে বড় হচ্ছে এই 10⁻³ আর সব থেকে ছোট হচ্ছে 10⁻⁵ যেটা আছে সেটা। ওকে, তার মানে পরীক্ষা আসছিল যে সব থেকে বড় কোনটা, তাহলে হচ্ছে গিয়ে সিলভার। আর এবারে যদি পরীক্ষা আসে ঘুরায় কখনো এইগুলোর ভিতর থেকে, তখন আসবে সব থেকে ছোট কোনটা, সেটা হচ্ছে গিয়ে 10⁻⁵। আশা করি ক্লিয়ার, ক্লিয়ার কিনা? বলবেন ক্লিয়ার কিনা? ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। চলো আমরা ম্যাথ করবি, ম্যাথ করি এখন, চলো আমরা এখন ম্যাথ করব। ক্লিয়ার? এই ইসরাত জাহান কি শুধু একাই কমেন্ট করবে? আরিসা মুনি, সাইফুর রহমান, ওকে ক্লিয়ার। প্রথম ম্যাথ, সাইফুর রহমান, ইসরাত জাহান, তারপর মুনিয়া, সাকিবা, যারা রয়েছে, অনামিকা, সবার হচ্ছে গিয়ে নোট চাচ্ছি। রাফি, সবার নোট চাই, গ্রুপে পোস্ট করবা, সুন্দর করে পোস্ট করবা। হ্যাঁ, সাথে একটা ছবি দিয়ে দিও আমার, বুঝছো? সাথে একটা ছবি দিয়ে দিও।
ক্লাস রিভিউ দিও, ক্লাস রিভিউ দিও, কেমন মুনিয়া? সবাই ক্লাস রিভিউ দিও। ভালো হলেও বলবা, ভালো না হলেও বলবা, সমস্যা নাই। ভালো যে বলতে হবে মানে ভালো হয় নাই যে তারপরে বলতে হবে যে ভালো হয়েছে, এমনটার কোনো প্রয়োজন নাই। ভালো না হলেও বলবা, কেমন? 1 নাম্বার ম্যাথ। এই যা করালাম তার ভিতর থেকে ম্যাথ করাবো। প্রত্যেকটা বোর্ডে আসা এবং ভার্সিটিতে আসা ম্যাথ। 1 ফ্যারাডে বিদ্যুৎ দ্বারা কোন ধাতুর ক্যাথোড বেশি পরিমাণ জমা হবে? কোন ধাতুর ক্যাথোড বেশি পরিমাণে জমা হবে? কেউ করতে পারবা? আচ্ছা, এইবার টেস্ট পরীক্ষা এখান থেকে কে কে আনসার করছিল বলো তো? এই অধ্যায় থেকে কে কে আনসার করছিল নাকি স্কিপ করছিল? কিছু মানুষ হাতের লেখা ভালো না এটা বললে হবে না। হ্যাঁ, এটা বললে মোটেও হবে না, আমি মানবো না। হাতের লেখা ভালো নাই হতে পারে। হ্যাঁ, আমি যে লিখতেছি আমার হাতের লেখা ভালো না এই জন্য কি আমি ক্লাস নিচ্ছি না? সমস্যা তো নাই। হাতের লেখা ভালো যে না এটা ফ্যাক্ট না, তুমি দিচ্ছ কিনা এটা হচ্ছে কি ফ্যাক্ট। ওকে। হ্যাঁ, ইসরাত জাহান সবসময় নোট দেয়, এটা আমরা জানি, খুব ভালো করেই জানি, আমার মুখস্থ আছে না। অনামিকা সূত্রধার অ্যান্সার করছো, ইসরাত জাহান অ্যান্সার করছো, সাইফুর অ্যান্সার করছো, আরিসামনি অ্যান্সার করছো। আচ্ছা ঠিক আছে, বেশি পরিমাণে জমা হবে। 1 ফ্যারাডে বিদ্যুৎ দ্বারা কোন ধাতুর ক্যাথোড বেশি পরিমাণে জমা হবে? অপশনে কি রকম থাকবে? 1 নাম্বার দিছিল এ নাম্বার জিঙ্ক, বি নাম্বার অ্যালুমিনিয়াম, সি নাম্বার পটাশিয়াম, 8 নাম্বার দিয়েছিল, 4 নাম্বার দিয়েছিল কপার। এখন কোন ধাতুটা বেশি পরিমাণ জমা থাকবে? ঢাকা ভার্সিটিতে আসা কোয়েশ্চেন, বোর্ডে আসা কোয়েশ্চেন। এখন তোমাকে কি করতে হবে? কি পরিমাণে জমা হচ্ছে পরিমাণ চাইছে, সঞ্চিত শক্তি চাইছে না, তাহলে ডব্লু চাইছে। আমাদেরকে এটা মনে রাখতে হবে কি চাইছে। তাহলে ডব্লু যদি চাই, আমি কি কি জানি? 1 ফ্যারাডে জানি, 1 ফ্যারাডে বিদ্যুৎ এখান থেকে পরিবহন করতে, তাহলে এফ জানি আমরা। এখান থেকে এফ এর মানটা জানি কতটুকু? 1 ফ্যারাডে কতটুকু? 1 ফ্যারাডে, এটা কিন্তু মাথায় রাখা লাগবে যে কতটুকু বিদ্যুৎ দিছে, কত? 1 ফ্যারাডে। তাহলে চার্জ আমরা জানি কত? কিউ জানি 1 ফ্যারাডে, তাহলে কিউ জানি 1 ফ্যারাডে আদানকৃত চার্জ। কোন ধাতুর ক্যাথোড বেশি পরিমাণে জমা হবে? এটা যদি বের করতে হয় তুমি চলে যাও কিউ ইকুয়াল NEF, এই একটা সূত্র জানি আমরা, একটা সূত্র জানি, এই একটা সূত্র দিয়ে সব করা যায়, এই একটা সূত্র দিয়ে সব করা যায়, শেষের দিকে দেখাইছিলাম যে এই সূত্রটা আছে। এখন তুমি এখান থেকে তুমি একটু চিন্তা করে দেখো তো, কিউর মান জানো না তুমি? 1 ফ্যারাডে জানো, বেশ ভালো কথা, 1 ফ্যারাডে জানো। এখন এন মানে কি? এন মানে তো আমরা জানি W/M, এটা আমরা লিখছিলাম এরকম। তারপর হলো কি EF, এটা আমরা জানি। এখন এই জায়গাটা থেকে তুমি একটু লক্ষ্য করে দেখো তো, একটু ভালো করে এই জায়গাটা লক্ষ্য করো। WEF, এই 1 ফ্যারাডে যেটা আছে আমার এখান থেকে বের করতে হবে কি? ডব্লিউটা বের করতে হবে না? ডব্লিউটা যদি বের করতে হয় আমি এটাকে এই পাশে নিয়ে আসি, এমটাকে এই পাশে নিয়ে যাই, WEF। ওকে, এমটাকে এটার সাথে গুণ করে দিছি। এখন এইখান থেকে কি পড়ে এলো ফাইনালি? আমার বের করতে হবে ডব্লিউ, তাহলে ইএফটাকে আমি এই পাশে নিয়ে আসি, M/EF। ওকে, এতটুকু ক্লিয়ার কিনা? আশা করি এতটুকু ক্লিয়ার, এতটুকু ক্লিয়ার, এতটুকু ক্লিয়ার। ওকে, তো এতটুকু ক্লিয়ার হলে এখানে বিদ্যুতের পরিমাণ যেটা আছে ফ্যারাডে যেটা আছে, এই ফ্যারাডে যে মশাই আছে সেটা হচ্ছে কি অনই আছে, সেই অনই আছে। তাহলে আমাদেরকে বুঝতে হবে, তাহলে এখান থেকে ফাইনালি পড়ে রইল M/E। তাহলে M/E মানে কি? এখানে পড়ে রইল ডব্লিউ। ওকে, তাহলে এখন আমরা যদি এই M/Eটা নির্ণয় করতে পারি তাহলে ফাইনালি আমরা এখান থেকে অ্যান্সার বের করতে পারবো। M মানে কি? তাহলে এখানে ভর। তাহলে এখন এইগুলোর ভর আমার জানা লাগবে। কোনটা বেশি পরিমাণে জমা হবে, যেটার মান বেশি বের হবে সেটাই তো বেশি পরিমাণে জমা হবে। দেখো জিঙ্ক, জিঙ্ক যে মশাই আছে এনার ভর কত সেটা আমাদেরকে ভালো করে একটু বুঝতে হবে, তারপর ভরগুলো বসায় আমাদেরকে অঙ্ক করতে হবে। জিঙ্কের ভর কত? জিঙ্কের ভর আনুমানিক 65 এরকম আশেপাশে। আর জিঙ্কের এই ই মানে কি? তুল্য সংখ্যা 2, 2 দিয়ে ভাগ করবা। তোমার কত আসতে পারে? তোমার হচ্ছে 32.5 এরকম সামথিং কিছু একটা আসবে। অ্যালুমিনিয়াম কত? অ্যালুমিনিয়ামের হচ্ছে গিয়ে ভর দিয়ে তুমি ভাগ করবা, অ্যালুমিনিয়ামের ভর দিবা, ভর বসায়া এর হচ্ছে গিয়ে তুল্য সংখ্যা কত? যোজনী হচ্ছে গিয়ে 3, তার মানে তুল্য সংখ্যাও 3, এর যোজনী হচ্ছে 2, এর তুল্য সংখ্যাও 2,
কপার শেষ কক্ষপথে ইলেকট্রন কয়টা? একটা অবশিষ্ট থাকে, তাহলে এর হচ্ছে গিয়ে যোজনী বা তুল্য সংখ্যা 1। কপার কত? কপার 2+। ওকে, তাহলে তুমি এইগুলো দিয়ে ভাগ করবা, ভর সংখ্যাকে ভাগ করবা। কপার সরি পটাশিয়ামের ভর হচ্ছে গিয়ে 39, পটাশিয়ামের ভর হচ্ছে 39, আর এর তুল্য সংখ্যা হচ্ছে 1। দেখবা সব থেকে বেশি পড়ে থাকবে কে? এই পটাশিয়াম অবশিষ্ট থাকবে। ওকে, তার মানে আমরা যেটা পেলাম এখান থেকে অ্যান্সার পাবো সেটা হচ্ছে গিয়ে সব থেকে বেশি পরিমাণে জমা থাকবে পটাশিয়াম। সব থেকে বেশি পরিমাণে জমা থাকবে কে? পটাশিয়াম। ওকে, অ্যান্সারটা পারবা কিনা সবাই বলো তো? প্রচুর গরম লাগতেছে বুঝছো, আসলে প্রচুর গরম লাগতেছে, তারপরে বুঝছো কিনা বলো? ওকে, কমেন্ট নাই, কমেন্ট নাই। এরপরের অঙ্ক। ওকে, গুড। আচ্ছা, একটু গ্রুপে আবার একটু নোটিশ দিয়ে দাও তো। গ্রুপে সবাই একটু একটু আবার হচ্ছে গিয়ে ক্লাসটা শেয়ার করে দাও তো, সবাইকে একটু জয়েন হতে বলো তো, জয়েন হতে বলো। অনামিকা সূত্রধার, তুমি ভাইয়া ইউটিউবে আপলোড হলে ক্লাসটা একটু দেখে নিও কেমন? প্রশ্ন তো মুছে ফেলছি। বরিশালে গরম কম, সাইফুর রহমান বরিশালে কোথায় থাকো ভাইয়া? এই বরিশালের কে কে আছো? পটুয়াখালীর কে কে আছো? পটুয়াখালীর কেউ আছো? আচ্ছা, ম্যাথ 2 নম্বর ম্যাথে কপার সালফেট দ্রবণের মধ্যে, কপার সালফেট দ্রবণের মধ্যে কপার সালফেট দ্রবণের মধ্যে 10 এম্পিয়ার বিদ্যুৎ 10 এম্পিয়ার বিদ্যুৎ 10 মিনিট ধরে চালনা করা হলে 10 মিনিট ধরে চালনা করা হলে, এখান থেকে দেখবা 3টা কোশ্চেন করব। চালনা করা হলে W ইকুয়াল কত, Z ইকুয়াল কত, E ইকুয়াল কত। মানে কি? W মানে সঞ্চিত শক্তি, Z মানে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক, E মানে রাসায়নিক তুল্যাঙ্ক। দেখো 3টা কোশ্চেন চাইছে না? আসতে পারে না এইভাবে? আসতে পারে। আচ্ছা, তো এইভাবে যদি আসে তাহলে আমাকে এখান থেকে চাইছে কি সঞ্চিত শক্তিও চেয়েছে, তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কও চেয়েছে, তারপরে রাসায়নিক তুল্যাঙ্ক আমাকে বের করতে বলছে। তা তুমি এখান থেকে আসলে কি করবা? তুমি একটু আগে ফাইন্ড আউট করবা তোমার কি কি জানা। 10 এম্পিয়ার বিদ্যুৎ তোমাকে জানা, 10 এম্পিয়ার বিদ্যুৎ এখানে প্রবাহ হবে, এটা তুমি জানো। বেশ ভালো কথা, তাহলে তুমি 10 এম্পিয়ার বিদ্যুৎ প্রবাহ হবে, তার মানে তুমি আই জানো 10 এম্পিয়ার। 10 মিনিট ধরে চালনা করা হবে, তার মানে তুমি টি জানো 10 মিনিট। বেশ ভালো কথা। এরপর আর কি জানো? কপার সালফেট দেওয়া আছে, কপার সালফেটের তুমি এখান থেকে বলছো কপার সালফেট দ্রবণের ভিতরে 10 এম্পিয়ার বিদ্যুৎ 10 মিনিট ধরে চালনা করা হলে কতটুকু কপার সালফেট বা কপার দ্রবণ পড়ে থাকবে, ব্যাপারটা হচ্ছে এরকম প্রশ্নটা ছিল। তাহলে কপারের তুমি ভর জানো, কপারের আণবিক ভরও তো তুমি জানো 63.5, যেহেতু কপার নিয়ে কাজ করতে হবে, ধাতুকে নিয়ে কাজ করতে হয় আসলে। তো সেহেতু এই জায়গা থেকে তুমি কি কি বের করতে পারো? জেড, জেটের সূত্র কি জানি? জেড ইকুয়াল M/EF, এটা জানো। দেখো তো এই জিনিসগুলো সব জানো না তোমার? কেমনে? এম মানে কি 63.5, ই মানে কি? ই মানে হচ্ছে তুল্য সংখ্যা। তাহলে এই জিঙ্কের তুল্য সংখ্যা কত, সরি কপারের তুল্য সংখ্যা কত? কপারের তুল্য সংখ্যা কত বলো তো, একটু কমেন্ট করে একটু বলো। কপারের তুল্য সংখ্যা কত? কপারের তুল্য সংখ্যা কত? কপারের তুল্য সংখ্যা হচ্ছে কপার 2+ হয়, আমরা জানি জিঙ্ক 2+ হয়, হ্যাঁ, তারপর হচ্ছে গিয়ে আয়রন 2+ হয়, তারপরে আর কি কি হয়, তারপর সিলভার প্লাস হয়। এইগুলোর তুল্য সংখ্যা, এই যোজনী যেগুলো আছে সেগুলি তুল্য সংখ্যা, যোজনী যেগুলো আছে সেগুলি তুল্য সংখ্যা। তাহলে আমরা কি দিতে পারি? এখানে নিচে 2 আর 1 মানে কি 96,500 ফ্যারাডের একক যেটা মান, সেটা বসাই দিলাম আমরা। ওকে, গুড। সাইফুর রহমান 2। তো এখন এটাকে ভাগ করার পরে কত অ্যান্সার আসে আমাকে একটু বলো, ফার্স্ট বলো। আমার কাছে ক্যালকুলেটরটা নাই এখন বর্তমানে, তুমি আমাকে অ্যান্সারটা বলো, এখানে কত আসে, অ্যান্সারটা কত আসে বলো, বলো কমেন্ট করে বলো, দেখি কে আগে বলতে পারো অ্যান্সার, বলো। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম অনিক ভাইয়া, আপনি অনেকক্ষণ পরে আসছেন। যাই হোক, অনিক ভাইয়ার সাথে আছে আমাদের আহ
আচ্ছা, তোমরা যাইও না কেউ, ক্লাসটা শেষ পর্যন্ত করো। ক্লাস বেশিক্ষণ নিব না, ক্লাস শেষ করে দেবো দরকার হলে, সমস্যা নাই। কয়েকটা প্রবলেম সলভ করে আমি চাচ্ছিলাম ক্লাসটাকে আরো লং করতে, আমি কয়েকটা প্রবলেম সলভ করাবো। প্রবলেম সলভ করাই হচ্ছে কি ক্লাসটাকে শেষ করবো। আচ্ছা, এটার অ্যান্সারটা কত আসছে কেউ বলো? এই ক্যালকুলেশনটা করে অ্যান্সারটা বলতে থাকো। এরপরে আমরা এখান থেকে যখন জেড নির্ণয় করে ফেলবো, জেড নির্ণয় করার ফলে আমরা এরপরে ডব্লিউটা নির্ণয় করবো। ডব্লিউ মানে কি? ডব্লিউ মানে জেড আই টি। দেখো তো এই মানগুলো জানি কিনা। জেড তো আমরা অলরেডি এখান থেকে বের করবো, জেড মানে বক্স, এই বক্স উত্তর পাবো। কেউ বলো অ্যান্সারটা বলো, সবাই কি ঘুমায় ঘুমায় ক্লাস করতেছো? হ্যাঁ, এরপর আই মানে কি? আই মানে হচ্ছে কি 10 এম্পিয়ার, 10 এম্পিয়ার। আর টি মানে কত? টি মানে হচ্ছে গিয়ে 10 মিনিট, টি মানে হচ্ছে গিয়ে 10 মিনিট এখানে। হ্যাঁ, 10 মিনিটটাকে কি করতে হবে? আমার সেকেন্ডে কনভার্ট করতে হবে, 10 ইন্টু 60। হ্যাঁ, ইসরাত জাহান এই ক্যালকুলেশন করে বলো। হ্যাঁ, আনিসা মনি এই ক্যালকুলেশন করো তুমিও। 3.29 ইন্টু, ইসরাত জাহান আনসার বলছো 10 ইনভার্স 4। ওকে, তাহলে তুমি এখানে বসাবা 3.29 ইন্টু 10 ইনভার্স 4 ইন্টু 10 ইন্টু 600। এটা গুণ করলে যেটা হবে সেটা হচ্ছে তার সঞ্চিত শক্তির পরিমাণ। ওকে, আমরা সঞ্চিত শক্তি বের করে ফেললাম। এরপর আমাদেরকে বের করতে হবে কি ই। আমরা জানি ই ইকুয়াল 96,500 ইন্টু জেড, এটা আমরা জানি। এটা যদি আমরা জানি তাহলে 96,500-র সাথে আমরা জেড এর যে মানটা পেয়েছিলাম এখানে, এই যে 3.29, এটাকে যদি আমরা গুণ করে দেই তাহলে আমরা ফাইনালি যে ক্যালকুলেশন পাবো সেটা হচ্ছে গিয়ে শুধু রাসায়নিক তুল্যাঙ্ক। আশা করি ক্লিয়ার। ওকে, এখান থেকে আমরা পাচ্ছি 1.97। তাহলে ওকে, তাহলে এখান থেকে 1.97 পাচ্ছি, এবং এইটার মান কত হয় বলো তো রাসায়নিক তুল্যাঙ্কের? ওকে, মুনিয়া আনসার দিয়েছে। আচ্ছা, রাইসা মুনিয়া আনসার দিয়েছে। সাইফুল হচ্ছে গিয়ে কোথায়? সাইফুল কোথায়? সাইফুল। ওকে, বাকিরা কোথায়? সঞ্জিদা, ইয়াসমিন, ওরা কোথায়? সবাইকে একটু হচ্ছে কি মেনশন দাও। সূত্রধার, অনেকে সূত্রধার, তুমি আনসার দিচ্ছ না কেন? রাফি কোথায়? ওকে, আশা করি ক্লিয়ার। দেখো, একটা অঙ্ক দিয়ে আমরা 3টা অঙ্ক করে ফেললাম। তো এই অঙ্কগুলো একটু বাসায় বসে খুব সুন্দর করে প্র্যাকটিস করতে হবে, কেমন? আচ্ছা, আমরা এর পরের ম্যাথে যাব। আচ্ছা, সবাই বুঝতে পারতেছো? নাকি বুঝতে পারতেছো? তোমরা যদি কমেন্ট না করো, আচ্ছা 31.74 কমেন্ট না করো, আমি বুঝবো কিভাবে যে তোমরা ক্লাসটা বুঝতেছো কিনা বা সমস্যা হচ্ছে কিনা। আচ্ছা, এমসিকিউ লেখো। হ্যাঁ, কোন ইলেকট্রন, কোন ইলেকট্রন ড্রাই সেলে ব্যবহার করা হয়? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। ড্রাই সেলে ব্যবহার করা হয়, ড্রাই সেলে ব্যবহার করা হয়। কোন ইলেকট্রন ড্রাই সেলে ব্যবহার করা হয়? এমসিকিউ লিখো। এটা হচ্ছে গিয়ে জিঙ্ক এবং কার্বন। জিঙ্ক এবং কার্বনের ইলেকট্রন তোমার হচ্ছে গিয়ে ড্রাই সেলে ব্যবহার করা হয়। একটা এমসিকিউ গেল, ভালো করে মনে রাখো। হ্যাঁ, এইগুলোই এসে পড়বে হঠাৎ করে। আচ্ছা, ঠিক আছে ভাইয়া, ঠিক আছে সূত্রটা। ওকে, তারপরে লিখতে পারো গ্যাস ইলেকট্রোডের নিচে, গ্যাস ইলেকট্রোডের নিচে, গ্যাস ইলেকট্রোডের নিচে, এগুলো একটু লিখে নাও। গ্যাস ইলেকট্রোডের নিচে কোন ধাতু যুগল ব্যবহৃত হয়? কোন ধাতু যুগল ব্যবহৃত হয়? বরিশাল বোর্ডে আসছে, রাজশাহী বোর্ডে আসছে, অনেকবার আসছে। কোন ধাতু যুগল ব্যবহৃত হয়? এবং কনফিউজিং কোয়েশ্চেন। এটার আনসার হবে গিয়ে তোমার প্লাটিনাম এবং অরিয়াম। পরের কোয়েশ্চেন লেখো। পরের কোয়েশ্চেন হচ্ছে গিয়ে ধাতু সমূহের সক্রিয়তার ক্রম নয় কোনটি? এইটা দেখবো কে আনসার দিতে পারো। আমি এমসিকিউ আকারে দিচ্ছি। ধাতুর সক্রিয়তার ক্রম
কোনটি সঠিক নয়? হ্যাঁ, দেখি তোমরা অনেকে নাকি পড়ছো এই চ্যাপ্টারটা, দেখি কে কে অ্যান্সার দিতে পারো। হ্যাঁ, এটা তোমরা নাকি অনেকে পড়ছো, কে কে অ্যান্সার দিতে পারো, সমস্যা নাই, আমি এটা করাবো। হ্যাঁ, তারপরে এই প্রশ্নটা দিচ্ছি, ধাতুর সক্রিয়তার ক্রম কোনটি সঠিক নয়? দিয়েছে কি লিথিয়াম, পটাশিয়াম। 2 নম্বর দিয়েছে সোডিয়াম, লিনাকে। আচ্ছা, আমরা এটা না দিয়ে আমরা একটা দিই, ম্যাগনেসিয়াম, জিঙ্ক। 3 নাম্বার সোডিয়াম, পটাশিয়াম। 4 নাম্বার কপার, সিলভার। এই প্রশ্নটা কি আনসার দিতে পারো? দেখি, ধাতুর সক্রিয়তার ক্রম কোনটি সঠিক নয়, এই প্রশ্নটার অ্যান্সার কে দিতে পারবা? পারবা কেউ? আমি 30 সেকেন্ড ওয়েট করতেছি, দেখি কেউ পারো কিনা। 30 সেকেন্ড, 30 সেকেন্ডের সময় দেখি কেউ পারো কিনা এই কোশ্চেনটার অ্যান্সার দিতে, যে ধাতুর সক্রিয়তার ক্রম কোনটি সঠিক নয়। এখান থেকে একটা কোশ্চেন আসবি, মাস্ট আসবে পরীক্ষা, একটা এমসিকিউ এখান থেকে আসবি সক্রিয়তা থেকে। দেখো তোমাদের জাস্ট একটা ট্রিক শিখাই দেই, যে ধাতুর সক্রিয়তা সম্পর্কে যদি আমরা বলতে যাই, ধাতুর সক্রিয়তা কিরকম হয় জানো? একটা কথা মনে রাখবা, অল্প কয়েকটা মনে রাখাই দিচ্ছি। লিজাকে কানা ম্যাকাইবার। হ্যাঁ, এতটুকু মনে রাখা আপাতত, এই এমসিকিউ সলভ করার জন্য এতটুকু মনে রাখো। লিজা মানে কি লিথিয়াম, কে মানে কি পটাশিয়াম, কা মানে কি ক্যালসিয়াম, না মানে কি সোডিয়াম, ম্যাকাইবার মানে কি ম্যাকাইবার হচ্ছে ম্যাগনেসিয়াম। তার মানে দেখো এরা উপরে আছে না, লিজাকে কানা ম্যাকাইবার, তার উপর থেকে নিচে যাচ্ছে, তার সক্রিয়তা কমতেছে। তাহলে উপরে যে বেশি, যে উপরে যে রয়েছে তার সক্রিয়তা বেশি, তার লিথিয়ামের সক্রিয়তা বেশি, তারপরে এ, তারপরে এ, তারপরে এ। তাহলে দেখো লিথিয়ামের সক্রিয়তা কার থেকে বেশি? পটাশিয়ামের থেকে বেশি হবে না? উপরে। তাহলে পটাশিয়ামের উপরে লিথিয়াম, তাহলে লিথিয়াম যেহেতু উপরে তার সক্রিয়তা বেশি, তাহলে এটা রাইট। বলছে কোনটি সঠিক নয়, তাহলে এটা তো রাইট, সক্রিয়তা বেশি লিথিয়ামের। এবার দেখো ম্যাগনেসিয়াম, জিঙ্কের থেকে ম্যাগনেসিয়াম সক্রিয়তা, তাহলে দেখো তো এখানে কোথাও জিঙ্ক আছে? জিঙ্ক তার নিচে, তাহলে দেখো ম্যাগনেসিয়াম বড় দিছে, তাহলে অবশ্যই ম্যাগনেসিয়াম বড়, জিঙ্ক তার নিচে, তাহলে এটাও রাইট। সোডিয়াম, আচ্ছা এরপর এটা দেখো কপারের থেকে সিলভার বড়, সিলভারের থেকে কপার বড়, তার মানে তুমি আরেকটু দেখো, নিজেকে কানা ম্যাকাইবার এলো যেন ফিরে। হ্যাঁ, ক্রোমিয়াম কাঠ নিয়ে টিন পাবে, হায় হাজি পিটাবে আমায়। ওকে, এই লাইনটা তোমাকে একটু মনে রাখতে হবে, পুরো সক্রিয়তার ক্রমটা তোমাকে এইভাবে মনে রাখতে হবে। দেখো তো এটা তুমি লিখতে পারবা কিনা, বলো তো। আচ্ছা, এই তো অ্যান্সার দিয়েছে ইন্নাতুন খাতুন, অ্যান্সার দিয়েছে 3। দেখি আমরা ঠিক হয় কিনা আসলে। হ্যাঁ, আচ্ছা দেখো এখানে দিতে পারো কুলাঙ্গার, এখানে হাই কুলাঙ্গার হবে, কুলাঙ্গার। তো এখন তুমি এটা লক্ষ্য করে দেখো তো, এই কুলাঙ্গারের মানে হচ্ছে কপার, বাকিগুলো বলতেছি না, নেক্সট ক্লাসে আমরা বলবো, নেক্সট পর্বতে বলবো কপার। আর এই আজি মানে কি সিলভার, তাহলে দেখো এই সিলভারের থেকে কপার উপরে, তাহলে তুমি মনে রাখতে পারো যেহেতু সিলভারের থেকে কপার উপরে, তাহলে এটাও রাইট, তখন এটাও সক্রিয়তা সিরিজে রাইট। এবং আর একটাই পড়ে রয়েছে অপশনে, সেটা হচ্ছে গিয়ে এইটা, তার মানে এটা ভুল, সঠিক নয়। কারণ কি পটাশিয়ামের থেকে সোডিয়াম নাকি বড়? সোডিয়াম কোথায়? সোডিয়াম তো নিচে, আর পটাশিয়াম তো উপরে, তাহলে পটাশিয়াম বড়, তাহলে এটা হচ্ছে গিয়ে ভুল এমসিকিউটা। এই জায়গাটা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, আমি বাকিগুলো শিখাবো, সমস্যা নাই, বাট কথা হচ্ছে এই এমসিকিউটার জন্য এইটা শিখো শুধু, বাকিগুলো আমরা নেক্সট পার্টে শিখাবো, কারণ এই সক্রিয়তাতে আরো অঙ্ক আছে, অঙ্ক করতে হবে, আর সিকিউর জন্য আরো ইম্পর্টেন্ট পার্ট আছে। আমরা ফ্যারাডের সূত্রগুলো দেখলাম, ফ্যারাডের সূত্র থেকে অঙ্কগুলো দেখলাম। হ্যাঁ, মূল পার্ট ছিল এটা আসলে। আচ্ছা, ওকে ওকে, আচ্ছা। এই সাইফুড নেগেটিভ। আচ্ছা, লিজাকে কানা ম্যাকাইবার এলো যেমন ফিরে, ক্রোমিয়াম কাঠ নিয়ে
টিন পাবে হাই, কুলাঙ্গার হাজি আজি পিটাবে আমায়। ওকে ওকে আচ্ছা আচ্ছা, লিজা কার নাম? লিজা কার নাম? এটা নেক্সট ক্লাসে আনসার দিব। নেক্সট ক্লাসে আনসার দিব। এটার ভিতরে রহস্য আছে তো, রহস্য আছে ভাই, রহস্য আছে। যাই হোক না কেন ভাইয়া, আজকের আর ক্লাস আগাবো না, বুঝছো? আজকের আর ক্লাস আগাবো না, এই পর্যন্তই। তো ক্লাস নিয়ে কোনো হচ্ছে গিয়ে কথাবার্তা আছে কিনা তোমরা একটু বলো, প্রবলেম থাকলে বলো বলো। সময় দিচ্ছি 2 মিনিট, শেষের দিকে আমরা সময় দিচ্ছি। ওকে ওকে, তোরা বিয়ে খাইতেস বেটা, বুঝছি তো তোরা এইটা নিয়ে হচ্ছে গিয়ে কথা বলবি, তোরা বিয়ে খাইতেস। আচ্ছা, তো এখন তোরা গিফট টিফট পাঠাই দিস, ঈদের গিফট পাঠাই দিস, বুঝছিস? ঈদের গিফট পাঠাই দিস। এই চ্যাপ্টারটা শেষ করতে আমাকে যদি তোরা নেক্সট ক্লাসের সময় দিস, তাহলে হচ্ছে গিয়ে কয়টা নেক্সট ক্লাসে শেষ করে দিতে পারবো, সমস্যা নাই, সময় দিতে হবে। ওকে, সবাইকে দাওয়াত রইলো, সবাই সবাই দাওয়াত রইলো, সবাই দাওয়াত রইলো। এবং নেক্সট ক্লাসে এবং প্রত্যেকের উপস্থিতি চাচ্ছি নেক্সট ক্লাসে। এবং আজকের এই আরেকটু পরে সবাই নোট হচ্ছে গিয়ে আপলোড দিয়ে দিবা আমাদের যে ট্রিপল বন পাঠশালার হচ্ছে গিয়ে গ্রুপ রয়েছে সেইখানে। জানাই দিব ভাইয়া, নেক্সট ক্লাস জানাই দিব, নেক্সট ক্লাস জানাই দিব। আচ্ছা, কোনো প্রশ্ন নাই আশা করি। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট ক্লাসে সবাই যুক্ত হইও এবং তোমাদের বন্ধু বান্ধব যারা আছে তাদের সবাইকে জানাই দিও, কেমন? সবাইকে জানাই দিও। তো ভালো থাকো, সুস্থ থাকো, ভাইয়ের জন্য দোয়া করিও। এবং প্রচন্ড গরম ভাইয়া, কথাগুলো হয়তো